আজকে লাইভ ক্লাসে আজকে পবিত্র জুমার দিন। আজকে জুমার দিন কিন্তু আপনাদের জন্য বিশেষ একটা আয়োজন। বিশেষ করে আজকে আমাদের দৈনন্দিন বিজ্ঞানের উপরে ক্লাস হবে, কারণ এই দৈনন্দিন বিজ্ঞান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন থাকবে। কারণ আমরা জানি 15 নম্বর আমাদের 47তম বিশেষ পরীক্ষা। এই 19 তারিখ যে আমাদের একটা পরীক্ষা আছে, এখান থেকে 15 নম্বর কিন্তু আপনার দৈনন্দিন বিজ্ঞান থেকে থাকবে। পাশাপাশি যারা 49তম বিশেষ পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে। সুতরাং এই দুইটা বিশেষ পরীক্ষা যারা দিবেন তাদের জন্য আজকে ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাশাপাশি যারা আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষা দেবেন, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে পরীক্ষা দেবেন, তাদেরও কিন্তু 10 নম্বর দৈনন্দিন বিজ্ঞানে নতুন অ্যাড করা হয়েছে। সুতরাং এই টপিকটা একটু কঠিন টপিক, আর অন্যরা সাধারণত অনলাইন প্ল্যাটফর্মে এই বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো কিন্তু খুব কমই হয়। সুতরাং আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আর্টস কমার্স স্টুডেন্ট আর যারা আমরা আছি, যারা একটু বিজ্ঞানে দুর্বল, তাদের জন্য ক্লাসটা বেস্ট একটা ক্লাস। সুতরাং ক্লাসটা সবাই শেয়ার করে আজকে টাইম লাইনে রেখে দিবেন এবং ক্লাসটা সবাই করবেন আজকে। ওকে, তাই আপনারা কিন্তু অনেকদিন যাবত বলতেছিলেন স্যার বিজ্ঞানের উপর একটা ক্লাস দেন, আমাদের 19 তারিখ আমাদের পরীক্ষা, বিশেষ পরীক্ষা আমাদের 19 তারিখ, স্যার বিজ্ঞানের উপর একটা ক্লাস দরকার। আমাদের 49তম বিশেষ পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে, যেহেতু অক্টোবর মাসের 10 তারিখ আমাদের দৈনন্দিন বিজ্ঞান, আমাদের 10 অক্টোবর আমাদের 49তম বিশেষ পরীক্ষা। সুতরাং দুইটা বিশেষ এখন একদম আমাদের একদম নাগালে। সুতরাং কোনো অবস্থাতেই কোনো টাইম ক্লিন করার কোনো সময় নেই। এই জন্য আমাদের এই ক্লাসটা আপনাদেরকে দিয়েছি। পাশাপাশি আপনারা বলছেন স্যার প্রাইমারি হেডমাস্টার সার্কুলার তো দিয়ে দিল, প্রাইমারি এখন সহকারী শিক্ষক পরীক্ষার সামনে, স্যার আমরা কি করব, বিজ্ঞান থেকে নাকি 10 নম্বর বরাদ্দ। সুতরাং এই 10 নম্বর আমরা কিভাবে আমরা অর্জন করতে পারি, এই ধরনের কোনো নিনজা টেকনিক আছে কিনা? আমরা তো বিজ্ঞানে দুর্বল, আর এই পড়াশোনাটা একটু কম করি। সুতরাং এই ক্লাসটার জন্য আমাদের স্যার কিন্তু রেডি আছে, পাপ্পু স্যার, যার ক্লাসটা আপনারা অনেক আগেই করেছেন। এবং আজকে নতুন যারা আছেন, যারা নতুন স্যারের ক্লাস করবেন, তাদেরকে সবাইকে স্বাগত জানাবো। এবং আজকে ক্লাসের সর্বোচ্চ শেয়ারকারী এই যে দেখেন চলে আসছে আমাদের কেরিয়ার, এই যে বই কেরিয়ার প্লাস বাংলা বইটা কিন্তু সবাই পাবেন। সুতরাং আপনারা টেনশন নেওয়ার কোনো কারণ নেই, সর্বোচ্চ শেয়ারকারী মেশিনকে বই কিন্তু পাবেন। আর আজকে স্যারের ক্লাস চলাকালীন সময় যদি আমাদের হটলাইন নাম্বারে কল দেন, তাহলে কিন্তু অবশ্যই 50% ডিসকাউন্টে ভর্তির সুযোগ পাবেন। সবাইকে বলি 49তম বিশেষ পরীক্ষা যেহেতু আমাদের সামনে মাসে 10 অক্টোবর, সুতরাং 49তম বিশেষ পরীক্ষা একদম 50% ডিসকাউন্ট, মাত্র 1500 টাকায় আপনি আজকে ভর্তি হতে পারবেন। মাত্র 1500 টাকা, একদম লেকচার শিট সহ, আপডেট হাইলাইটস সহ, এক্সাম ব্যাচ, মডেল টেস্ট সব ফ্রি দেওয়া হয়েছে আপনাদের। যদি শুধু আপনি এক্সাম ব্যাচে ভর্তি হতে চান, মাত্র 800 টাকা ভর্তি হতে পারবেন। আর যদি শুধু আমাদের হাইলাইটস গুলো নিতে চান 49 বিসিএস, তাহলে মাত্র 500 টাকা নিতে পারবেন। আজকে কিন্তু এই অফারটা চলবে, এবং প্রাইমারি অফারটাও কিন্তু চলবে আজকে পুরোটাই। আপনি আমাদের হটলাইন নাম্বারগুলো নিচে চলতে থাকবে ক্লাস চলাকালীন। আপনি এই ক্লাস চলাকালীন আপনি যদি এবং গুগল ফর্মটাও পূরণ করেন, তাহলে আপনি দেখবেন খুবই কম টাকায় ভর্তি হতে পারবেন। প্রাইমারি পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়, বিশেষ পরীক্ষায় আপনি খুবই কম টাকায় ভর্তি হতে পারবেন। এই গুগল ফর্মটা পূরণ করলে সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তির সুযোগ পাবেন। ওকে স্যার, আমাদের সাথে যুক্ত হয়েছে 208 জন যুক্ত হয়েছেন। স্যার পাঞ্জাবিটা অনেক সুন্দর, একাপাকি, তোমার যদি ভালো লাগে আমি খুলে দিচ্ছি তোমার পাঞ্জাবিটা, তুমি নিয়ে যাও। ওকে, আর আছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমার এইচ আর। আচ্ছা, আমি একটু শেয়ার করি, আপনারা একটু ক্লাসটা শেয়ার করেন। আর ক্লাসটা খুবই ভালো একটা ক্লাস, বিজ্ঞানের ক্লাস মানে অন্যরকম। প্রত্যেকটা টপিক আপনার ভালো করতে হবে। আপনি যদি মনে করেন আপনি যদি বিজ্ঞানে ভালো না করতে পারেন, আপনার প্রাইমারি চাকরিটা হবে না। কারণ 90-এর ভিতরে 80 পাইতে হবে স্যার, 90-এর ভিতরে 80 পাইতে হবে। অন্যদিক ভালোই পাইলেন, বিজ্ঞানের ডাব্বা মারলেন, কোনো লাভ নাই, কোনো লাভ নেই। আপনি বিশেষ পরীক্ষা দেখেন, সর্বোচ্চ নম্বর না পেলে আপনি বিশেষ পরীক্ষা টিকবে না। প্রচুর পরিমাণ পরীক্ষাতে এখন বিশেষ পরীক্ষা দেয়, ঠিক আছে? পুরো সকল বিভাগীয় শহরে এই বিশেষ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। সুতরাং কত স্টুডেন্ট যে এখান থেকে বাদ পড়বে আপনি চিন্তা করে দেখেন। এর জন্য বললাম সবাই ক্লাসটা সবাই এনজয় করবেন, এবং ক্লাসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে স্যার, কেরে প্লাস বইটা পাইনি এখনো, আমাদের অফিসে যোগাযোগ করো, অবশ্যই কেরে প্লাস বই চলে আসছে, সবাই পেয়ে যাওয়া। স্যার আমি প্রধান শিক্ষক সরকারি 1200 টাকায় ভর্তি হতে পারবো? রাশেদ ইসলাম, রাশেদ ভাই, আমাদের এখানে কেউ টাকার জন্য ভর্তি হতে পারবেন এরকম স্টুডেন্ট নাই। আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দেন, গুগল ফর্মটা পূরণ করেন, আপনার আর্থিক সমস্যার কথা জানান, অবশ্যই আপনি সুযোগ পাবেন। স্যার প্রাইমারি ভর্তি হতে চাই, রুবেল আহমেদ, কোনো সমস্যা নেই, আমাদের হটলাইন নাম্বারে কল দেন। হটলাইন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 01901519501, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেন, আপনি ভর্তি হতে পারবেন আজকে, যেহেতু শুক্রবার দিন, আজকে কেউ ফিরবেন না আপনারা। ওকে, আসসালামু আলাইকুম, রংপুর কুড়িগ্রাম, থ্যাংক ইউ তারিখ পিছনে নো, তারিখ পিছনে কোনো সুযোগ নেই। 10 অক্টোবর 49 বিশেষ পরীক্ষা, এবং এই 19 তারিখ হচ্ছে আমাদের 47তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা, কোনো অপশন নেই। ওকে 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 ওকে, আচ্ছা ওকে, যারাই আমাদের যে কল করুন লেখা আছে, আপনারা এই যে নম্বরে কল করতে পারবেন, ঠিক আছে স্যার? সাউন্ড কম না, সাউন্ড ঠিকই আছে। যাদের নেটওয়ার্কের প্রবলেম হবে তারা ফোনটা বন্ধ করবেন, আবার চালু করবেন। ওকে স্যার, আমার ভাই আমার বই পুরস্কার পেয়েছে, থ্যাংক ইউ। প্রাণীবিদ এমসিকিউ বই নেই ভাইয়া, নেই ভাই। ওকে স্যার, একটু ধুমতার একটা শুরু করে দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আরেকবার স্বাগতম আমার কলিজা ভাই ও বোনেরা, জয়কুলি পরিবার, জয়প্রিসি পরিবারের পক্ষ থেকে।
তো আমরা সবাই কিন্তু জানি আমাদের কিন্তু কয়েকদিন পরে কিন্তু 47তম বিসিএস পরীক্ষা যেটা আছে, এরপরে হচ্ছে আমাদের 49তম, এবং কয়েকদিন পরে কিন্তু আমাদের প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ আজকে বিজ্ঞানের ক্লাসটা। আজকে বলতে গেলে বিজ্ঞানে অনেক কয়টা কোশ্চেন আমি সলভ করব। আমি জাস্ট এতটুকু বলবো, আজকের এই ক্লাসটা যদি আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি করতে পারি, ইনশাল্লাহ এখান থেকে আমাদের সামনে যে 47 বিসিএস এখান থেকে প্রশ্ন কমন পাবো, এবং সামনে যে আমাদের প্রাইমারি যে পরীক্ষাটা হবে সেখান থেকে ইনশাল্লাহ আমরা প্রশ্ন কমন পাবো। ঠিক আছে, ওকে। তো সবাই একটু যার যার অবস্থান থেকে দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার করব, বেশি বেশি করে আমার ফ্রেন্ডে মেনশন করবো। আজকে সর্বোচ্চ ক্লাসটা শেয়ারকারী এবং সর্বোচ্চ ফ্রেন্ডের মেনশনকারী আমাদের হচ্ছে যে প্রাইমারির জন্য যে বইটা, সেটা একেবারে আপনারা ফ্রি পেয়ে যাবেন। ওকে, তাহলে আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ক্লাসটা শুরু করে দিয়ে সবাই একটু যার যার অবস্থান থেকে আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিব। ঠিক আছে, ক্লাসটা শুরু করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, প্রথম কোশ্চেন দেখেন, প্রথম কোশ্চেনটা দেখেন আমাদের কি দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে, প্রথম কোশ্চেন যেটা আমাদের কি দেওয়া আছে দেখেন, কোনটি কোনটি বহুকোষী উদ্ভিদের উদাহরণ নয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমরা কিন্তু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব। দেখেন, কোনটি বহুকোষী উদ্ভিদের উদাহরণ নয়, তার মানে কি কোনটি হচ্ছে আমাদের এককোষী উদ্ভিদ, কোনটি আমাদের এককোষী। দেখেন এই কোশ্চেনটা 38তম বিসিএস এ আসছে, এবং প্রাথমিক হচ্ছে বিদ্যালয় প্রধান শিক্ষক 2014তে কোশ্চেন আসছে। আমাদের এখানে কিন্তু 4টা অপশন আমাদের আছে। কি কি আছে আমাদের? ভলভক্স, সারাগাসাম, স্পাইরোগাইরা এবং পলিসাইফোনিয়া। দেখেন এই যে আমাদের সারাগাসাম, স্পাইরোগাইরা, পলিসাইফোনিয়া সবগুলোই কিন্তু আমাদের বহুকোষী উদ্ভিদ, কিন্তু ভলভক্সটা হচ্ছে যে এক বিশেষ ধরনের হলো এককোষী শৈবাল। তাহলে কোনটি বহুকোষী উদ্ভিদের উদাহরণ নয়, তার মানে কি হবে? অবশ্যই অ্যান্সার কি হবে? একের ক। একের ক। আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি, এবং যে এখনো টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি নাই, অতি দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করব। ঠিক আছে, ওকে। এরপর আমি পরের কোশ্চেনে চলে আসবো। দেখেন পরের কোশ্চেনে কি দেওয়া আছে, আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব। অলরেডি অ্যান্সার করছে, ফারসান অ্যান্সার করেছেন, ওকে ধন্যবাদ। সবাই অ্যান্সার করব। দেখেন পরের কোশ্চেনটা দেখেন আমাদের কি দেওয়া আছে। পরের কোশ্চেনে যেটা দেওয়া আছে, কোন কোষে নিউক্লিয়াস থাকে না? খুবই গুরুত্বপূর্ণ একটা কোষ। আমরা কিন্তু সবাই কিন্তু জানি প্রত্যেকটা কোষে কিন্তু মাস্ট বি একটা কি থাকতে হবে? নিউক্লিয়াস থাকতে হবে। এবং আমরা এ কথাও কিন্তু জানি নিউক্লিয়াসকে কিন্তু কোষের মস্তিষ্ক অথবা কোষের কেন্দ্রিকা বলা হয়। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। নিউক্লিয়াসকে কি বলে? কোষের মস্তিষ্ক বা কোষের কেন্দ্রিকা বলে। আচ্ছা, কোন কোষে নিউক্লিয়াস থাকে না? এটা আমাদের 35তম বিসিএস এ আসছে, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2016তে কোশ্চেন আসছে। আচ্ছা দেখেন, আমরা কিন্তু জানি প্রত্যেকটা কোষে সাধারণত নিউক্লিয়াসের সংখ্যা কয়টা? সবাই একটু কমেন্ট করব। আমরা কিন্তু সবাই জানি প্রত্যেকটা কোষে নিউক্লিয়াসের সংখ্যা হলো একটা, কিন্তু এমন কিছু কিছু আছে যাদের মধ্যে কোনো নিউক্লিয়াস আসলে থাকে না। কোশ্চেন হলো কাদের মধ্যে আমাদের নিউক্লিয়াস থাকে না? অবশ্যই মাথা রাখবেন, আরবিসি তে নিউক্লিয়াস থাকে না, এবং উদ্ভিদ কোষের মধ্যে আমাদের শিপ কোষে নিউক্লিয়াস থাকে না। আমি কথাগুলো বলতেছি, সবাই একটু মুখস্থ নোট করে ফেলবেন। প্রথম কথা কি বলছি? প্রত্যেকটা কোষে সাধারণত একটা নিউক্লিয়াস থাকে, কিন্তু প্রাণী কোষের মধ্যে আরবিসি তে নিউক্লিয়াস থাকতেছে না, আর উদ্ভিদ কোষের মধ্যে যে শিপ কোষ, সেই শিপ কোষের মধ্যে আমাদের নিউক্লিয়াসটা হলো থাকতেছে না। তাহলে দেখেন কোন কোষে নিউক্লিয়াস থাকে না? স্পার্ম, মাস্ট বি স্পার্মে নিউক্লিয়াস থাকবে। ডিম্বাণুতে নিউক্লিয়াস অ্যান্সার হবে না। লিভার কোষ, এটাও তো নিউক্লিয়াস থাকে। তাহলে কোন কোষে নিউক্লিয়াস থাকে না? আরবিসি তে আমাদের নিউক্লিয়াস থাকে না। অলরেডি আমাদের সাথে অ্যান্সার করছে নাসরিন সুলতানা নীরা, রবিউল আউয়াল, সুলতানা সিথি, তানিয়া হাসান, ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি নাই, অতি দ্রুত সবাই টাইমলাইনে ক্লাসটা শেয়ার করব, এবং সর্বোচ্চ বেশি না মাত্র 10 জন কোন ফ্রেন্ডদেরকে মেনশন করব। ওকে, পরের আমি কোশ্চেনে চলে আসতেছি। 3 নম্বর কোশ্চেন। দেখেন 3 নম্বর কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোষের প্রাণ শক্তি বলা হয় কোনটিকে? এটা 40তম বিসিএস এ আসছে, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক 2018তে কোশ্চেন আমাদের আসছে। সবাই একটু আমরা অ্যান্সার করব, সবাই একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করব। দেখেন পরের কোশ্চেন, কোন কোষে প্রাণ শক্তি এ কথাটার মানে হচ্ছে যে শক্তি ঘর আসলে কাকে বলা হয়? প্রাণ শক্তি মানে কি? শক্তি ঘর, অথবা কি বলা হয় বলেন তো? পাওয়ার হাউস আমরা আসলে কাকে বলি? মানে কোষের ভিতরে এমন একটা অঙ্গাণু আছে, যে অঙ্গাণুকে আমরা কি বলবো? কোষের হচ্ছে যে শক্তিঘর বা পাওয়ার হাউস বলবো। তা কোনটিকে আসলে কোষের প্রাণ শক্তি বলতে? এখানে কিন্তু 4টা কিন্তু আমাদের অপশন আছে, প্রত্যেকটা কিন্তু কোষের অঙ্গাণু। কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে, নিউক্লিয়াস আছে, ক্রোমোজোম আছে, এবং লিউকোপ্লাস্ট আছে। আচ্ছা,
আমি কিন্তু প্রথমেই কিন্তু আপনাদেরকে বলছিলাম নিউক্লিয়াসকে আমি কি বলবো, এই টপিকটাও কিন্তু ইনফরমেশনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোষের মস্তিষ্ক বলা হয় অথবা কোষের কেন্দ্রিকা বলা হয়। ক্রোমোজোমকে আমি কি বলবো, বংশগতীয় বস্তু বলা হচ্ছে। তাহলে কোষের প্রাণ শক্তি বলা হচ্ছে কাকে, দেখি কে কে অ্যান্সার করছেন, দেখি কে কে অ্যান্সার করছেন। রজনী, ওকে, হ্যাঁ, কোষের প্রাণ শক্তি অবশ্যই আমরা কাকে বলবো বলেন তো, মাইটোকন্ড্রিয়াকে বলবো। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা 40তম বিসিএস এ আসছে, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2018 তে কোশ্চেনটা আসছে। ওকে, এরপরে আমি পরের কোশ্চেন আমি চলে আসবো। দেখেন পরের কোশ্চেন কি দেওয়া আছে, কোষের মস্তিষ্ক বলা হয় কোনটি, এটা 37তম বিসিএস এ আসছে, বাংলাদেশ টেলিভিশন 2002 এ আসছিল, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2015 তে কোশ্চেনটা কিন্তু আমাদের আসছিল। এখানে 4টা অঙ্গাণুর কথা বলা আছে, 4টা অঙ্গাণুর কথা বলা আছে। কি কি আছে দেখেন, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। কেউ কি বলতে পারবেন গলগি বডিকে কি বলা হয়? এই ইনফরমেশনগুলো আপনাকে কিন্তু জানতে হবে। গলগি বডিকে আমরা কি বলবো, অবশ্যই মাথায় রাখবেন, গলগি বডিকে আমরা আত্মঘাতী থলি বলি। আবার কমেন্ট করতেছি, সবাই কমেন্ট করেন, গলগি বডিকে আমরা কি বলতেছি বলেন তো? গলগি বডিকে আমরা আত্মঘাতী হচ্ছে থলি বলতেছি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে আমি কি বলবো, অবশ্যই হচ্ছে যে কোষের শক্তি ঘর বলবো। মাইটোকন্ড্রিয়াকে কি বলবো, কোষের শক্তি ঘর বলবো। নিউক্লিয়াসকে আমি কি বলবো, কোষের কেন্দ্রিকা বলবো। আমার কোশ্চেন কি দেওয়া আছে, কোষের মস্তিষ্ক, কোষের মস্তিষ্ক আমি কাকে বলবো, অবশ্যই মাথা রাখবেন, কোষের মস্তিষ্ক, কোষের মস্তিষ্ক আমি কাকে বলতেছি, নিউক্লিয়াসকে আমি কোষের মস্তিষ্ক বলতেছি। তাহলে কোশ্চেন আছে কোষের মস্তিষ্ক কাকে, ক খ গ না ঘ, অবশ্যই আনসার কি হবে, নিউক্লিয়াস। অলরেডি আমার সাথে মাশাআল্লাহ অনেকে খুব সুন্দর আপনাদের রেসপন্স, তানিয়া হোসেন, নাসরিন সুলতানা নীলা, হিমেল খান, শফিক তুহিন, শরীফউদ্দিন হাওলাদার, কে আমি, খুব সুন্দর। ওকে ওকে, তো যারা এখন পর্যন্ত ফ্রেন্ডকে মেনশন করি নাই, অতি দ্রুত ফ্রেন্ডে মেনশন করেন। এবং আজকের এই ক্লাস উপলক্ষে আপনাদের একেবারে একটা বিশেষ অফারে আপনাদের ভর্তি চলছে। কি অফার আছে তা জানার জন্য এই নম্বরটাতে জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপ করেন। ওকে, এরপরে আমি পরের কোশ্চেনে চলে আসবো। দেখেন 5 নম্বর কোশ্চেনটাতে চলে আসবো, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। দেখেন 5 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে কোন কোষে নিউক্লিয়াস থাকে না। দেখেন এই কোশ্চেনটা কোথায় কোথায় আসছে, 41তম বিসিএস এ আসছে, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর 2020 এ আসছে, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2019 এ কোশ্চেনটা আসছে। কোশ্চেনে কি দেওয়া আছে, কোন কোষে আমাদের নিউক্লিয়াসটা আসলে থাকবে না। এখানে 4টা অপশন আমাদের আছে। দেখি প্রথম কথাটা কি দেওয়া আছে, লোহিত রক্তকণিকা, যাকে কি বলা হয়, আরবিসি বলা হচ্ছে, স্পাম, ডিম্বাণু এবং লিভার কোষ। দেখেন এই খ অপশন, গ অপশন, ঘ অপশন তিনটাতে কিন্তু আমাদের নিউক্লিয়াস থাকবে। একটা কথা মাথা রাখবেন, একটা কোষের ভিতরে নিউক্লিয়াস সংখ্যা সাধারণত কয়টা, একটা। কিন্তু আমাদের প্রাণী কোষের মধ্যে যেটার মধ্যে নিউক্লিয়াসটা থাকতেছে না, প্রাণী কোষে কোন অংশটাতে আমাদের নিউক্লিয়াস থাকে না, পরিণত আরবিসি বা পরিণত লোহিত কণিকার ভিতরে আমাদের কোনো নিউক্লিয়াস থাকে না। এবং উদ্ভিদ কোষের মধ্যে যে শিবকোষ আসে, সেই শিবকোষের মধ্যে আমাদের কোনো নিউক্লিয়াসটা থাকে না। ঠিক আছে, ওকে, তাহলে অবশ্যই 5-এর অ্যান্সার কি হবে, 5-এর অ্যান্সার হচ্ছে আমাদের ক। তাহলে কোন কোষে নিউক্লিয়াসটা থাকে না, অবশ্যই অ্যান্সার হবে লোহিত রক্তকণিকাকে আমাদের কি হবে বলেন তো, কি হবে বলেন তো, লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস হলো থাকে না। ওকে, পরের আমি 6 নম্বর কোশ্চেনটাতে যদি চলে আসি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখেন কোন কোষে একাধিক হলো নিউক্লিয়াস থাকে। এই কোশ্চেনটা কোথায় কোথায় আসছিল, 34তম বিসিএস এ আমাদের আসছিল, তারপর আমাদের ফার্স্ট আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তারপর আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2010 এ কোশ্চেনটা আসছে। আচ্ছা, আমরা কিন্তু একটা কথা কিন্তু জানি, একটা কোষে সাধারণত একটা নিউক্লিয়াস থাকে, কিন্তু কোন কোন কোষে একের বেশি নিউক্লিয়াস হলো থাকতে পারে, কোন কোন কোষে একের বেশি নিউক্লিয়াস থাকতে পারে। তো আমার এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, কোন কোষে আমাদের আসলে একাধিক হচ্ছে নিউক্লিয়াস থাকে। যেমন দেখেন রক্ত কোষে কিন্তু আমাদের একটাই কিন্তু নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, স্নায়ু কোষেও একটা নিউক্লিয়াস থাকে, জনন কোষেও একটা নিউক্লিয়াস থাকে, কিন্তু এই যে আমাদের পেশি কোষ, আমাদের যে মাসেল যে সেলগুলো আছে, সে মাসেল কোষগুলাতে একাধিক হচ্ছে নিউক্লিয়াস থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, মাসেল কোষে একাধিক কি থাকে, নিউক্লিয়াস থাকে। তাহলে কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকতেছে, অবশ্যই অ্যান্সার হবে খ। তার মানে কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকতেছে বলেন তো, পেশি কোষে আমাদের একাধিক হচ্ছে নিউক্লিয়াসটা থাকে। ওকে, 6টা কোশ্চেন অলরেডি আমাদের হয়ে গেল।
এরপর আমি 7 নম্বর কোশ্চেনে চলে আসবো, যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, ওকে, ধন্যবাদ আশামণি, আফসানা, আঞ্জুম, লিসা, খুব সুন্দর আপনাদের রেসপন্স। যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি না, বেশি না, আমরা বেশি মাত্র 10 জন করে ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করব। ওকে, পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে। প্রাণীর বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে আসলে কি বলে? এটা আমাদের 30তম বিসিএস এ আসছিল এবং প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2005-এ কোশ্চেনটা আসছিল। বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে আসলে আমরা কি বলবো? প্রথমে একটা কথা বলছিলাম, একটা কোষে একটা নিউক্লিয়াস থাকে, কিন্তু কখনো কখনো আমরা দেখতে পারবো যে একের বেশি নিউক্লিয়াস হচ্ছে দেখা যায়। তো কোশ্চেনটা হচ্ছে যে যদি একের বেশি নিউক্লিয়াস থাকে, মাথায় রাখবেন প্রাণী কোষে, কি বললাম, প্রাণী কোষে একের বেশি যদি আমাদের নিউক্লিয়াস থাকে, সেটাকে আমি কি বলবো? অবশ্যই সেটাকে আমি সিনোসাইট বলবো। কি বললাম? প্রাণী কোষে একের বেশি যদি নিউক্লিয়াস থাকে, সেটাকে আমি কি বলবো বলেন তো? সিনোসাইট। হ্যাঁ, ধন্যবাদ নাসরিন জাহানকে। তাহলে এখানে বেশ কয়েকটা অপশন আছে। পিনোসাইট নামে কোনো অপশন আসলে নাই, পেরিসাইট নামে কোনো অপশন নাই, সিনসাইডিয়াম নাই। এখন দেখেন এখানে সিনোসাইটটা হচ্ছে প্রাণী কোষে যদি একের বেশি নিউক্লিয়াস থাকে, সেটাকে আমি কি বলবো? সিনোসাইট বলবো। আর যদি এখানে প্রাণী না দিয়ে যদি আমাদের উদ্ভিদ বলতো, যদি বলতো উদ্ভিদ কোষে যদি একের বেশি নিউক্লিয়াস থাকে, সেটাকে আমি কি বলবো? সেটাকে অবশ্যই মাথায় রাখবে, সেটাকে আমি সিনসাইডিয়াম বলবো। আমাদের কোশ্চেন কিন্তু প্রাণী না দিয়ে উদ্ভিদও দিতে পারতো। যদি উদ্ভিদ দিত তাহলে আমরা কি দিতাম? সবাই একটু কমেন্ট করে জানাই দেই। যদি এখানে প্রাণী না দিয়ে যদি উদ্ভিদ বলতো, উদ্ভিদে বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলা হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার কি হতো? সিনসাইডিয়াম। আর যদি বলা হয় প্রাণী কোষে বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে, সেটাকে অবশ্যই আমরা সিনোসাইট বলবো। ধন্যবাদ মিথিকা মির্জাকে, ধন্যবাদ রাহিমা আক্তারকে, খুব সুন্দর আপনাদের রেসপন্স। আমরা একটু বেশি না, মাত্র 10 জন করে ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করব। এবং আজকের এই ক্লাসটার উপলক্ষে বিশেষ একটা অফার চলতেছে। কি অফার চলতেছে এটা জানার জন্য আপনারা জাস্ট এই নম্বরটাতে আমরা সবাই একটু হোয়াটসঅ্যাপ করব, ঠিক আছে? ওকে, আমি পরের কোশ্চেনে চলে আসতেছি। দেখি 7 নম্বর কোশ্চেন আমাদের শেষ, এখন চলে আসছে 8 নম্বর কোশ্চেন। দেখেন 8 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, এটা আমাদের কোশ্চেনটা একটু দেখি। নিচের কোন রঞ্জক পদার্থের জন্য ফুল বিচিত্র বর্ণের হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে কোশ্চেনে কি দেওয়া আছে বোঝার চেষ্টা করেন। এখানে রঞ্জক পদার্থের জন্য ফুলটা বিভিন্ন কালারের হচ্ছে। এই কোশ্চেনটা কোথায় আসছিল? 38তম সিনোসাইট কি শুধু কোষ? হ্যাঁ, 38তম বিসিএস এ আসছিল, পরিবেশ অধিদপ্তরে 2004-এ আসছিল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের 2012-তে কোশ্চেন আসছিল। এখানে দেখেন 4টা আমাদের অপশন আছে, ক্লোরোফিল, জ্যান্থোফিল, ক্রোমোপ্লাস্ট নাকি লিউকোপ্লাস্ট। একটু সবাই বোঝার চেষ্টা করেন। বিচিত্র বর্ণ মানে বিভিন্ন কালারের হচ্ছে। আমরা কিন্তু সবাই কিন্তু জানি ক্লোরোফিলের জন্য উদ্ভিদ সাধারণত যে রঙের হবে সেটা সবুজ রং। পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয় সবুজ রঙের জন্য দায়ী কে, অবশ্যই সেটা কিন্তু ভাই ক্লোরোফিল। সবুজ রঙের জন্য দায়ী কে? সবাই একটু কথা বলি, সবুজ রঙের জন্য দায়ী কে? অবশ্যই হচ্ছে আমাদের ক্লোরোফিল, ঠিক আছে? জ্যান্থোফিল এবং ক্রোমোপ্লাস্ট, দেখেন এই যে ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমোপ্লাস্টের জন্যই ফুলটা আমাদের কি হবে? বিভিন্ন কালারের হচ্ছে, বিচিত্র রঙের হয়। তার মানে কি ক্লোরোফিলের জন্য সবুজ হচ্ছে আর ক্রোমোপ্লাস্টের জন্য বিচিত্র রঙের হচ্ছে। আমার এখানে কোশ্চেন দেওয়া আছে কোন রঞ্জক পদার্থের জন্য ফুলটা বিচিত্র বর্ণের হচ্ছে? অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? ক্রোমোপ্লাস্ট হবে। অনেকে আপনারা ক্লোরোফিল বলছেন না, যদি এখানে বিচিত্র না দিয়ে শুধুমাত্র সবুজ দিত ভাই, তাহলে সেক্ষেত্রে হতো ক্লোরোফিল। কিন্তু আমার এখানে বিচিত্র বলছে। বিচিত্র কথাটা মানে কি? বিভিন্ন কালার। কালারের জন্য দায়ী হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট, আর সবুজ রঙের জন্য দায়ী হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন। এবং আজকে একেবারে সর্বোচ্চ সারে কিন্তু ভর্তি চলতেছে। সে ভর্তির জন্য এই যে স্ক্রিনে দেখানো যে নম্বরটা আছে, এই নম্বরটা সবাই একটু দ্রুত আমরা হোয়াটসঅ্যাপ করি। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসবো। দেখি 9 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা কি দেওয়া আছে? প্লাস্টিক কোথায় থাকে? আমরা সবাই একটু রিকল করবো পড়ার ইয়াটা। খুব সুন্দর, মাশাআল্লাহ 600 জনের মতো হয়ে গেছে। সবাই একটু, আমরা বেশি না 10 জনকে ফ্রেন্ডে আমরা মেনশন করবো। দেখেন পরের কোশ্চেন, প্লাস্টিক আসলে কোথায় থাকে? যেটা আমাদের 35তম বিসিএস এ আসছে এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2019-এ কোশ্চেনটা আসছে। প্লাস্টিক আসলে কোথায় থাকে? এখানে বেশ কয়েকটা অপশন আছে, প্রোটোপ্লাজম,
তারপর আপনার একটোপ্লাজম, এন্ডোপ্লাজম নাকি সাইটোপ্লাজম। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে প্লাস্টিড, এই প্লাস্টিড কিন্তু এক ধরনের অঙ্গাণু। হ্যাঁ, এই প্লাস্টিড কিন্তু আবার তিন প্রকার, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় কোন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে, সেক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু লিউকোপ্লাস্ট। কথাটা বুঝেন তো? এই যে প্লাস্টিড সাধারণত কোথায় থাকে, আমাদের কোষের ভিতরে যত ধরনের অঙ্গাণু থাকবে সকল অঙ্গাণুই কিন্তু যে জায়গায় থাকবে সেটার নাম কি বলেন তো? সাইটোপ্লাজম। সকল ধরনের অঙ্গাণুই যে জায়গায় থাকবে, কোন জায়গায় থাকবে বলেন তো? সাইটোপ্লাজমে থাকবে। কোন জায়গায় থাকবে? সাইটোপ্লাজমে থাকবে। ঠিক আছে, তাহলে প্লাস্টিড কোন জায়গায় থাকতেছে? অবশ্যই প্রোটোপ্লাজম না, তারপর একটোপ্লাজম না, এন্ডোপ্লাজম না, অবশ্যই মাথা রাখবেন কোন জায়গায় থাকতেছে বলেন তো? সাইটোপ্লাজমে থাকতেছে। কোন জায়গায় থাকতেছে? সাইটোপ্লাজমে থাকতেছে। ঠিক আছে, ওকে। তো যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, অতি দ্রুত আমরা ফ্রেন্ডে মেনশন করব, মাত্র বেশি না 10 জনকে ফ্রেন্ডে মেনশন করবো। আজকে ক্লাস উপলক্ষে বিশেষ একটা অফারে ভর্তি চলছে, সেই অফারটা জানার জন্য এই স্ক্রিনে দেখানো নম্বরটা এখনই আপনারা হোয়াটসঅ্যাপ করেন। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন আমরা চলে আসছে 10 নম্বর কোশ্চেন। আজকের ক্লাসটা কিন্তু সামনে যে 47তম বিসিএস পরীক্ষা আসতেছে সেটার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সামনে যে আমাদের প্রাথমিক প্রধান শিক্ষক সেটার জন্য কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন আমরা চলে আসছি, সবুজ প্লাস্টিডের নাম কি? দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন, দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। ধন্যবাদ আয়েশা সিদ্দিকা, আশা, লুৎফর রহমান, ফানসা। ওকে, সবুজ প্লাস্টিডের নাম কি? কি দেখি, এটা আমাদের 41তম বিসিএস এ আসছে, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2013-তে কোশ্চেনটা আসছিল। আমাদের এখানে বেশ কটা অপশন আছে, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট নাকি কোনোটি নয়। মাথায় রাখবেন ক্রোমোপ্লাস্টটা কিন্তু সবুজ রঙের জন্য না, কয়ের অ্যান্সার আমাদের হবে না। লিউকোপ্লাস্টটা এটা বর্ণহীন, এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। তাহলে আমরা কিন্তু সবাই জানি সবুজ রঙের জন্য দায়ী কে? সবাই একটু কথা বলি, সবুজ রঙের জন্য দায়ী মানে কি হবে? অবশ্যই অ্যান্সার কি বলুন তো? ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমাদের সবুজ রঙের জন্য দায়ী। তাহলে সবুজ প্লাস্টিডের জন্য দায়ী কে? সবুজ প্লাস্টিডের জন্য দায়ী হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সবুজ প্লাস্টিডের জন্য দায়ী কে বলেন তো? ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমাদের সবুজ রঙের জন্য দায়ী। ঠিক আছে, ওকে। এরপরে 11 নম্বর কোশ্চেনটা দেখেন, চলে আসতেছি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেন, এই আনসারটা কিন্তু সবারই পারা উচিত। বলেন, এটা আমাদের 37তম বিসিএস আমাদের আসছে, এবং সহকারী শিক্ষা অফিসে 2003-এ আসছে, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2014-তে আমাদের কিন্তু কোশ্চেনটা আসছে। সবাই একটু আমরা অ্যান্সার করবো। দেখেন, আমরা কিন্তু সবাই জানি কোষ বিভাজন, কোশ্চেনে কি দেওয়া আছে? কোষ বিভাজন, জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন করে। আমি আপনাদের কাছে কোশ্চেনের অ্যান্সারটা জানতে চাচ্ছি। ঠিক আছে, ওকে। দেখেন, কয় জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে আমরা কিন্তু সবাই জানি। এই যে আমরা কিন্তু শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলে কিন্তু আমাদের একটা কি হয়েছে? জাইগোট হয়েছে। এই জাইগোটটা বিভাজন হতে হতে কিন্তু একটা পূর্ণাঙ্গ মানব দেহ হয়েছে। আচ্ছা, বলেন তো কোষ বিভাজন কয় প্রকার? সবার কাছ থেকে একটু আমি আপনাদেরকে অ্যান্সার জানাই, কোষ বিভাজন কয় প্রকার? অবশ্যই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে কোষ বিভাজন কিন্তু 3 প্রকার। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। ঠিক আছে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। হ্যাঁ, এখন আমরা কিন্তু একটা কথা কিন্তু জানি, এই যে অ্যামাইটোসিস, 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 এই অ্যামাইটোসিসকে আমি কি বলবো? অবশ্যই মাথায় রাখবেন, অ্যামাইটোসিসকে আমি যে প্রত্যক্ষ কোষ বিভাজন বলতেছি, মাইটোসিসকে আমি কি বলবো? সমীকরণিক কোষ বিভাজন বলবো, এবং মিওসিসকে আমি কি বলবো? হ্রাসমূলক কোষ বিভাজন বলবো। এটা গেল, আমি কিন্তু এই চ্যাপ্টারতে কি ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে সেটা কথা বলতেছি। এবং পরীক্ষার মধ্যে আরেকটা কোশ্চেন আপনাদের পরীক্ষার মধ্যে দেয়, মাইটোসিসে আসলে কয়টা ধাপ দেখা যায়? কোশ্চেনটা বুঝবেন, দেন অ্যান্সার করবেন। কোশ্চেনটা কি বলছি? মাইটোসিসে কয়টা ধাপ দেখা যায়? অবশ্যই মাথায় রাখবেন, মাইটোসিসে আমরা 5টা ধাপ দেখতে পাচ্ছি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আমি কিন্তু একটা কোশ্চেন পড়াতে গিয়ে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিচ্ছি আপনাদের বেসিক ক্লিয়ার জন্য, যাতে এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে আমরা সামনের 47তম বিসিএস এ বলেন এবং যে কোনো সামনে নন ক্যাডার জন্য অ্যান্সার করতে পারি। ওকে, কোশ্চেনে কি দেওয়া আছে? জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন করে? 2 প্রকার, কখনোই না। তারপর 4 প্রকার, কখনোই না। 5 প্রকার, কখনোই না। অবশ্যই হলো 3 প্রকার। কোষের কোষ বিভাজন 3 প্রকার। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিসের আরেকটা নাম কি? প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিসের আরেকটা নাম কি? সমীকরণিক কোষ বিভাজন। এবং মিওসিসের আরেকটা নাম কি বলছি? হ্রাসমূলক কোষ বিভাজন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। আমি পরের কোশ্চেনে চলে আসতেছি। দেখেন 12 নম্বর কোশ্চেনটা, কোশ্চেনে কি দেওয়া আছে? সবাই তো অলরেডি অনেকে অ্যান্সার করছে, আয়েশা সিদ্দিকা, আশা, নাসরিন সুলতানা, নীলা, ধন্যবাদ।
সবাই একটু আমরা টাইমলাইন ক্লাসটা একটু শেয়ার করব, যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করেন সবাই দ্রুত আমরা টাইমলাইন ক্লাসটা শেয়ার করব, ঠিক আছে? ওকে, দেখেন পরের কোশ্চেনটা কি দেওয়া আছে, ক্রোমোজোম কে আবিষ্কার করেন? সবাই একটু অ্যান্সার করি, এটা কিন্তু আপনাদের পারা উচিত। বলেন ক্রোমোজোম কে আবিষ্কার করেন? যেটা আমাদের 39তম বিসিএস এ আসছে, বেসামরিক বিমান চলাচল 2021 কোশ্চেনটা আসছিল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2011তে কোশ্চেনটা আমাদের আসছিল। ক্রোমোজোম, আমরা কিন্তু কেউ কি বলতে পারবেন ক্রোমোজোমকে কি বলা হয়? কেউ কি বলতে পারবেন ক্রোমোজোমকে কি বলা হয়? অবশ্যই মাথায় রাখবেন ক্রোমোজোমকে বলা হচ্ছে বংশগতির ধারক ও বাহক। ক্রোমোজোমকে আমরা কি বলবো? বংশগতির ধারক এবং বাহককে ক্রোমোজোম বলা হচ্ছে, ঠিক আছে? এবং ক্রোমোজোমের ভিতরে আমাদের কি থাকে? ডিএনএ থাকে। ক্রোমোজোমের ভিতরে আমাদের কি থাকে? আরএনএ থাকে। পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন দেয় ডিএনএ এর পূর্ণ রূপ কি? আমরা কিন্তু সবাই জানি, কোশ্চেনটা বুঝবেন, ডিএনএ এর পূর্ণ রূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এবং ডিএনএ যে সমস্ত নাইট্রোজেন বেস থাকে কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। আরএনএ পূর্ণরূপ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ এর ভিতরে কি কি থাকতেছে? অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, এটা কিন্তু থাইমিন থাকবে না। থাকবে কি বলেন তো ভাই? ইউরাসিল থাকবে। ডিএনএ এর কিন্তু কোনো প্রকারভেদ নাই, কিন্তু আরএনএ এর কি আছে? প্রকারভেদ। পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে আরএনএ কয় প্রকার? অবশ্যই সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? আরএনএ হচ্ছে আমাদের 5 প্রকার, ঠিক আছে? ওকে, তাহলে ক্রোমোজোম কে আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মেন্ডেল না, ভল্টেয়ার না, আমি বলতেছি মেন্ডেল। মেন্ডেলকে কি বলা হয়? কেউ কি বলতে পারবেন গের্গো জোহান মেন্ডেলকে কি বলা হয়? বলেন তো, গের্গো জোহান মেন্ডেলকে আমরা কি বলবো? জিন তত্ত্বের জনক বলবো। সবাই একটু কমেন্ট করেন তো ভাই, জিন তত্ত্বের জনক কাকে বলা হয়? জিন তত্ত্বের জনক কাকে বলা হয়? জিন তত্ত্বের জনক কাকে বলা হয়? বলেন, জিন তত্ত্বের জনক কাকে বলতেছে? গ্রেগো জোহান মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলতেছি। আর ওয়াটসন আর ক্রিকটাকে দেখেন তো, ডিএনএ যে ডাবল যে গঠনটা সেটা সম্পর্কে কে কথা বলে? ওয়াটসন এবং ক্রিক বলে। আর ক্রোমোজোম কে আবিষ্কার করেন? অবশ্যই মাথা রাখবেন ক্রোমোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী স্টার্সবার্গার। খুব সুন্দর। আমেনা তালুকদার, মোহাম্মদ নাফি, কাব্য কথা, আশামনি, সুমাই আফরিন, খুব সুন্দর আপনাদের রেসপন্স। যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, অতি দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করব। আজকে সর্বোচ্চ ক্লাস শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারী, সর্বোচ্চ সঠিক দাতা উত্তর আজকে বইটা একেবারে ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। এবং আজকের এই ক্লাস উপলক্ষে বিশেষ একটা অফারে ভর্তি চলতেছে। সেই অফারটা জানার জন্য স্ক্রিনে দেখানো যে নম্বরটা আছে সেই নম্বরটাতে আপনারা এখনই হোয়াটসঅ্যাপ করেন। ওকে, পরের কোশ্চেনে আমি চলে আসতেছি। দেখেন 13 নম্বর কোশ্চেনটা, মানব দেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা কয়টা? এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছে বলেন তো? প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2007-এ কোশ্চেনটা আসছে। আগে কোশ্চেনটা বুঝেন। আমাকে আগে জানতে হবে আসলে মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম আছে। এটা আপনাদের সবাই অ্যান্সার করা উচিত। বলেন মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম আছে? আমরা কিন্তু সবাই জানি মানুষের দেহে 23 জোড়া কিন্তু ক্রোমোজোম আছে। 23 জোড়া মানে হলো 46টা ক্রোমোজোম আছে। আচ্ছা, ভালো কথা। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। এই এক জোড়াই আসলে ডিটারমিনেশন করে হচ্ছে ছেলে হবে নাকি মেয়ে হবে। ছেলেদের ক্ষেত্রে হয় এক্স আর ওয়াই, মেয়েদের ক্ষেত্রে কি হয়? এক্স আর এক্স হয়, ঠিক আছে? এখন দেখেন যে কথাটা বলা আছে যে মানব দেহে লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম সংখ্যা কয়টা? অবশ্যই 2 জোড়া না, 22 জোড়া তো আমাদের দেহকোষের সংখ্যা, 23 জোড়া তো পূর্ণাঙ্গ সংখ্যা। মানবদের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম সংখ্যা কয়টা? 1 জোড়া মানে 2টা। কি আছে? এক্স আর ওয়াই। কি আছে? এক্স আর এক্স আছে, ঠিক আছে? 13টা কোশ্চেন অলরেডি আমাদের হয়ে গেল। এরপরে আমি 14 নম্বর কোশ্চেনটা সম্পর্কে আমি আপনাদের আলোচনা করব। সবাই একটু আমরা অ্যান্সার করব। দেখেন 14 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, সন্তান পুত্র নাকি কন্যা হওয়ার জন্য কে দায়ী? সন্তান ছেলে নাকি মেয়ে হওয়ার জন্য কে দায়ী? যেটা আমাদের 36তম বিসিএস এ আসছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ 2023-এ আসছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2014-তে আসছে। একটা জিনিস আপনাদেরকে বলি, আমাদের ছেলেদের ক্ষেত্রে কি আছে? এক্স আছে আর ওয়াই আছে। মেয়েদের ক্ষেত্রে কি আছে? মানে মাতার ক্ষেত্রে বা মায়ের ক্ষেত্রে ডাবল এক্স আছে। আচ্ছা, ছেলে সন্তান হওয়ার জন্য কে দায়ী? অবশ্যই কিন্তু ওয়াই দায়ী। ওয়াইটা শুধুমাত্র কে বহন করতেছে? পিতা বহন করতেছে। তাহলে সন্তান পুত্র হবে নাকি কন্যা হবে, এটার জন্য দায়ী কখনোই কিন্তু মা না, মা বাবা উভয়, এটা কখনোই না।
অবশ্যই শুধুমাত্র ফাদার দায়ী, বাবা হচ্ছে দায়ী। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন আমি চলে আসছি, 15 নম্বর কোশ্চেনটা দেখেন, কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতর থাকে না? মানে আমাদের কোন রাসায়নিক পদার্থটা আমাদের ক্রোমোজোমের ভিতরে আসলে থাকতেছে না? যেটা আমাদের কোশ্চেনটা 39তম বিসিএস এ আসছে, পরিবেশ অধিদপ্তর 2021 এর কোশ্চেনটা আসছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2015-তে আমাদের কোশ্চেনটা আসছে। কোশ্চেনে কি দেওয়া আছে? কোন রাসায়নিক পদার্থতে ক্রোমোজোমের ভিতরে থাকে না? আমরা কিন্তু সবাই জানি ক্রোমোজোমের ভিতরে আমাদের কি থাকতেছে, ক্রোমোজোমের ভিতরে আমাদের ডিএনএ থাকে, ভালো কথা। ক্রোমোজোমের ভিতরে আমাদের কি থাকে বলেন তো? আরএনএ থাকে, ভালো কথা। এবং ক্রোমোজোমের ভিতরে আমাদের কি থাকে বলেন তো? প্রোটিন থাকে, ভালো কথা। কিন্তু ক্রোমোজোমের ভিতরে কখনোই কিন্তু লিপিড বা ফ্যাট জাতীয় জিনিস আমাদের থাকতেছে না। কোন রাসায়নিক পদার্থতে ক্রোমোজোমের ভিতর থাকে না? অবশ্যই অ্যান্সার কি হবে? লিপিড আমাদের কখনোই ক্রোমোজোমের ভিতর থাকে না। দেখি কে কে আপনার সঠিক অ্যান্সার করেছেন। আশা মনি, রেজওয়ান হোসেন, মোহাম্মদ নাফি, প্রদীপ কুমার রয়, খুব সুন্দর আপনাদের রেসপন্স। তো যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডের মেনশন করে নেই, অতি দ্রুত, বেশি না, মাত্র 10 জন করে আমরা আমার সামনে দ্রুত ফ্রেন্ডেরকে মেনশন করবেন। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসতেছি। ডেঙ্গু হলে রক্তের কোন উপাদানটি পরিবর্তিত হয় সবচেয়ে বেশি? আগে বোঝার চেষ্টা করবেন। কারো যদি ডেঙ্গু হলে রক্তের কোন উপাদানটি পরিবর্তন হবে সবচেয়ে বেশি? এখানে কি কি অপশন আছে? এটা কোশ্চেন আমাদের দেওয়া আছে মাদক দ্রব্য অধিদপ্তরে 2023-এ কোশ্চেনটা আসছিল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2018-তে কোশ্চেনটা আমাদের আসছিল। দেখেন, আমরা কিন্তু সবাই জানি ডেঙ্গু যদি জ্বর হয়, ডেঙ্গু জ্বর যদি হয়, আমাদের কিন্তু প্লাটিলেটসের পরিমাণটা কমে যায়, প্লাটিলেটসের পরিমাণটা আমাদের কমে যাচ্ছে ডেঙ্গু জ্বর হলে। সে কথাটা আমাদের এখানে বলা আছে, ডেঙ্গু হলে রক্তে কোন উপাদান দিয়ে পরিবর্তন হয়? নিউট্রোফিল না, নিউট্রোফিলের সাথে কখনো স্বাদ নাই ডেঙ্গু জ্বরে। নিউট্রোফিলের অ্যালার্জি স্বাদ আছে। লিম্ফোসাইট না, বেসোফিলো না। তাহলে ডেঙ্গু হলে রক্তে কোন উপাদান দিয়ে পরিবর্তন হয় সবচেয়ে বেশি? আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন অ্যান্সারটা জানতে চাচ্ছি, সবাই একটু অ্যান্সার করবো। বলেন, ডেঙ্গু জ্বর হলে রক্তে কোন উপাদানটি পরিবর্তন হবে সবচেয়ে বেশি? ডেঙ্গু জ্বর হলে রক্তে কোন উপাদান দিয়ে পরিবর্তন হবে সবচেয়ে বেশি? অবশ্যই ডেঙ্গু জ্বর হলে আমাদের প্লাটিলেটস যে আছে, সে প্লাটিলেটসটা সবচেয়ে কি হবে? পরিবর্তন হবে সবচেয়ে বেশি। ঠিক আছে, ওকে। পরের আমি 17 নম্বর কোশ্চেনে চলে আসবো। 17 নম্বর কোশ্চেন আমরা সবাই একটু অ্যান্সার করবো। দেখেন, 17 নম্বর কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করি। কি দেওয়া আছে? কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? এই কোশ্চেনটা কোথায় আসছে? পল্লী বিদ্যুতে 2023-এ কোশ্চেনটা আসছিল, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2019-এ কোশ্চেনটা কিন্তু আমাদের আসছে। প্রাথমিক বিদ্যালয় 2019-এ কোশ্চেনটা আসছিল। কোশ্চেনটা দেওয়া আছে কোন মশার কামড়ে। এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু মশার জাত। কিউলেক্স একটা মশার জাত, তারপর হচ্ছে যে শারমিনুরা বলছে প্রিয় স্যার কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ ভালো আছে। কিউলেক্স একটা মশার জাত, অ্যানোফিলিস কিন্তু একটা মশার জাত, এডিস কিন্তু একটা মশার জাত, সানফ্লাই কিন্তু আমাদের একটা মশার জাত। তাহলে কোন মশার কামড়ে আমাদের, কোন জাতীয় মশার কামড়ে ডেঙ্গু জ্বর হচ্ছে? অবশ্যই মাথায় রাখবেন, এডিস মশার কারণে কি হচ্ছে? ডেঙ্গু জ্বর হচ্ছে। এবং মাথায় রাখবেন এই এই ডেঙ্গু জ্বরের জন্য যে জাতটা দায়ী, তার এডিস অ্যাজেপ্টি। কে দায়ী? এডিস অ্যাজেপ্টি দায়ী। তাহলে কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হচ্ছে? অবশ্যই মাথায় রাখবেন, এডিস মশার কারণে কি হচ্ছে? আমাদের ডেঙ্গু জ্বর হচ্ছে। ওকে, পরের কোশ্চেনে আমি চলে আসতেছি। দেখেন, ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম কি? এই কোশ্চেনটা কিন্তু 40তম বিসিএস এ আসছে ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2017-তে কোশ্চেনটা আসছিল। আমি আপনাদের কাছে এই কোশ্চেনের অ্যান্সারটা চাচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু ভাইরাসের নাম, প্রত্যেকটা ভাইরাস দ্বারাই কিন্তু কোনো না কোনো কি হচ্ছে বন্ধু, রোগ হচ্ছে। যেমন রুবিওলা ভাইরাস দ্বারা যে রোগ হয় সেটা হাম রোগ হয়। রুবিওলা ভাইরাস দ্বারা কি রোগ হবে? হাম রোগ হবে। ঠিক আছে, তারপর দেখেন ভেরিওলা ভাইরাস দ্বারা আমাদের বসন্ত রোগ হচ্ছে। আর এই যে ফ্লাভি যে ভাইরাস, এই ফ্লাভি ভাইরাস দ্বারা যে রোগটা হবে সেটা হচ্ছে ডেঙ্গু রোগ হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। তাহলে আপনারাই বলেন, আপনারাই কমেন্ট করে জানায় দেন ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম কি হবে? সবাই তো কমেন্ট করে জানায় দেন। খুব সুন্দর, সাবরিনা, মমতাজ, রেজওয়ানা হোসেন, অ্যানোফিল। ওকে, ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম কি? অবশ্যই অ্যান্সার হবে ফ্লাভি ভাইরাস। দেখি কে কে অ্যান্সার করছে। সিনথিয়া ইসলাম সুরভি, তাহমিনা সুলতানা তাসি, নুসরাত নিশা, রাবিকা সুলতানা রিক্তা, ওকে, শাহিন আপন, খুব সুন্দর। তো যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডের মেনশন করে না, বেশি না 10 জন করে ফ্রেন্ডরা আমার সামনে মেনশন করেন। ওকে, পরের কোশ্চেন দেখেন, ডেঙ্গু জ্বরের শরীরে কি হয়?
এই কোশ্চেনটা স্বাস্থ্য পরিবার কল্যাণ 2019-এ কোশ্চেনটা আসছিল, এবং প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2014-তে কোশ্চেন আসছে। মানে ডেঙ্গু জ্বর হলে কি হবে? এখানে 4টা অপশন আমাদের আছে ভাই। হিমোগ্লোবিন কমে যাবে না, প্লাটিলেটস বেড়ে যাবে, প্লাটিলেটস কমে যাবে, নাকি হিমোগ্লোবিন বেড়ে যাবে। হিমোগ্লোবিন ক আর ঘ কখনোই আমাদের হবে না। তাহলে ডেঙ্গু জ্বর হলে প্লাটিলেটস সাধারণত কমে যায়, প্লাটিলেটস বেড়ে যায় না। প্লাটিলেটস সাধারণত কি হবে? কমে যাচ্ছে। তাহলে অবশ্যই ডেঙ্গু জ্বর হলে প্লাটিলেটসের পরিমাণটা কি হবে? কমে যাচ্ছে। 19-এর অ্যান্সার তাহলে কত হবে বলেন তো? 19-এর অ্যান্সার হচ্ছে গ। সবাই ক্লিয়ার কেন? 19 নম্বর কোশ্চেনটা একটু সবাই কমেন্ট করবেন। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। দেখেন, কোন রোগটি মশার কামড়ে হয় না? এখানে প্রত্যেকটা আমাদের কি আছে বলেন তো? রোগের নাম দেওয়া আছে। এই কোশ্চেনটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2012-তে কোশ্চেনটা আসছে। আপনারা কিন্তু সবাই জানেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিসেন্টলি বিজ্ঞানে আমাদের বেশ কয়েকটা মার্কস আমাদের যুক্ত হয়েছে। আজকের এই ক্লাসটা সামনে 47তম বিসিএস এবং সামনে যে নন ক্যাডার জব, প্রাথমিক ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ঠিক আছে? যারা এখন পর্যন্ত আপনারা যুক্ত হন নাই, অতি দ্রুত আপনারা যুক্ত হয়ে যান ক্লাসটা। আজকের ক্লাস উপলক্ষে বিশেষ সারে জব মেডিসিনের অফার চলতেছে। সে সারটা কি জানার জন্য এই স্ক্রিনে দেখানো নম্বরটা এখনই আপনারা হোয়াটসঅ্যাপ করেন বা কল করেন। দেখেন কোশ্চেনটা কি আছে, কোন রোগটি আসলে মশার কামড়ে আমাদের হচ্ছে না? এখানে 4টা রোগের নাম দেওয়া আছে ভাই। ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা, নাকি এনসেফালাইটিস। 4টা রোগের নাম না, কোন রোগটি আসলে মশার কামড়ে হচ্ছে না? ডেঙ্গু, হ্যাঁ ডেঙ্গু তো মশার কামড়ে হচ্ছে। ম্যালেরিয়া, হ্যাঁ ম্যালেরিয়া তো আমাদের মশার কামড়ে হচ্ছে। তারপর হচ্ছে যে এনসেফালাইটিস, হ্যাঁ এটাও কিন্তু আমাদের মশার কামড়ে। কিন্তু কলেরা কি মশার কামড়ে হয় না? কলেরা কিন্তু মশার কারণে হয় না। কলেরা এটা একটা পানিবাহিত রোগ। এবং এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়, কলেরা কি ভাইরাস জনিত রোগ নাকি ব্যাকটেরিয়া জনিত রোগ? আমরা এ কথাও কিন্তু জানি কলেরা কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবং এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়, কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম কি? অবশ্যই মাথায় রাখতে হবে, কলেরা ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরা, ভিব্রিও কলেরা। তা কোন রোগটি মশার কামড়ে হয় না? সবাই একটু দ্রুত অ্যান্সার করি। 20-এর অ্যান্সার কি হবে বলেন তো? 20-এর অ্যান্সার কত? ধন্যবাদ সিনথিয়া ইসলাম সুরভি, শূন্য দহন, তাহির ইসলাম খান। ওকে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসবো। দেখেন 21 নম্বর কোশ্চেনটা, হোয়াট ইজ এডিস অ্যাজেপ্টি? হোয়াট ইজ এজিট অ্যাজেপ্টি? যে কোশ্চেনটা আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তরে 2022-এ কোশ্চেনটা আসছে। এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2018-এর কোশ্চেন। এডিস অ্যাজেপ্টিটা কি আসলে? এখানে বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। এ মসকিউটো, এ ফ্লাই, এন ইজিপ্টিয়ান ট্রাইফ, নাকি এ ভাইরাস। মানে আসলে এডিস অ্যাজেপ্টি আসলে কি? এটা একটা মাছি না, এটা একটা ভাইরাস এটা না, এন ইজিপ্টিয়ান এটা না। তাহলে এডিস অ্যাজেপ্টিটা কি? এক ধরনের মশকি। আমরা সবাই একটু কমেন্ট করবো 21-এর অ্যান্সার তাহলে কি হবে? 21-এর অ্যান্সার হচ্ছে ক। ধন্যবাদ আফসানা আঞ্জুম লিজাকে, রেজনা হোসেনকে, সাদিকুর নাহারকে, শরীফউদ্দিন হাওলাদারকে ধন্যবাদ। ওকে, পরের আমি কোশ্চেন আসতেছি। দেখেন তো 22 নম্বর কোশ্চেনটা, এডিস মশা কিসের জীবাণু বহন করে? পরিবার পরিকল্পনা অধিদপ্তরে 2019-এ কোশ্চেনটা আসছিল। এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2012-তে কোশ্চেনটা কিন্তু আমাদের আসছিল। এখানে 4টা অপশন আছে, কিসের জীবাণু সে বহন করতেছে? এডিস মশা ম্যালেরিয়া জীবাণু না, ম্যালেরিয়া বহন করতেছে। ডেঙ্গু, টাইফয়েড, নাকি নিউমোনিয়া? মাথা রাখবেন, এডিস মশা কিসের জীবাণু বহন করে? ম্যালেরিয়ার জীবাণু বহন করে না, টাইফয়েডের জীবাণু বহন করতেছে না, এটার জীবাণু বহন করতেছে না। তাহলে এডিস মশা কিসের জীবাণু বহন করে? অবশ্যই এটা অ্যান্সার কি হবে বলতো? খ। তার মানে হচ্ছে ডেঙ্গু ফিভারটা সে বহন করতেছে। ধন্যবাদ আফরোজা আক্তারকে, অচেনা মানুষকে ধন্যবাদ। ওকে, যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডে মেনশন করে দ্রুত আমরা ফ্রেন্ডকে মেনশন করব, ঠিক আছে? পরের কোশ্চেন চলে। দেখেন, ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী প্রাণী আসলে কোনটা? এখানে মানে পানি উন্নয়ন বোর্ড 2018-তে কোশ্চেন আসছে। এবং কোশ্চেনটাকে আমি বলি, আমার নাম নেন না, নেই তো আশামনি? অবশ্যই নেই। পানি উন্নয়ন বোর্ড 2018-তে কোশ্চেনটা আসছিল। কারিগরি অধিদপ্তর 2023-এ কোশ্চেনটা আসছিল। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2013-তে কোশ্চেনটা আসছিল। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী প্রাণী কোনটি? মানে কিসের কারণে আসলে ডেঙ্গু জ্বর হচ্ছে? এখানে বেশ কয়েকটা অপশন আছে ভাই। মাছি, তারপর হচ্ছে যে মশা, কুকুর, মাছি, মশা, কুকুর, নাকি বিড়াল? এখানে 4টা অপশন আছে। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী প্রাণী কোনটা? ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী কখনোই মাছির মাধ্যমে আমাদের সরায় না, কুকুরের মাধ্যমে সরায় না, বিড়ালের মাধ্যমে সরায় না, ঠিক আছে? বিড়ালের মাধ্যমে। তাহলে
ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী প্রাণী কোনটা? অবশ্যই অ্যান্সার কি হবে? মশা হবে। মশা মানে কি? এডিস অ্যাজিপ্টি। ধন্যবাদ সিনথিয়া ইসলাম সুরভিকে, প্রিয়ঙ্কা, রজনীগন্ধা, নূর জাহান, প্রিয়া। ওকে, তো যারা এখন পর্যন্ত, আমি বারবার বলতেছি, আজকের এই ক্লাসটা সামনে 47তম বিসিএস এর জন্য এবং সামনে যে সমস্ত নন ক্যাডার জব আছে সেগুলোর জন্য এবং প্রাইমারির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যারা এখন পর্যন্ত ক্লাসে জয়েন করে নেয়, বিশেষ করে সব ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাসটা আমরা করি, বেশি বেশি করে ফ্রেন্ডদের মেনশন করি। আজকের এই ক্লাস উপলক্ষে বিশেষ সারে জব মেডিসিনে ভর্তি চলতেছে, এক্সাম বেসে ভর্তি চলতেছে। সে অফারটা কি সেটা জানার জন্য স্ক্রিনে দেখা নম্বরটা দ্রুত আপনারা হোয়াটসঅ্যাপ করেন। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসছি। দেখেন 24 নম্বর কোশ্চেনটা, দেখেন 24 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? চিকুনগুনিয়া রোগটি কিসের মাধ্যমে ছড়ায়? এটা কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 2022 কোশ্চেনটা আসছিল, প্রাথমিক বিদ্যালয় প্রধান সচিব আমাদের 15তে কোশ্চেনটা আসছিল। আমি সবার কাছ থেকে অ্যান্সারটা জানতে চাচ্ছি, দেখি কে কে কমেন্ট করছে। দিলরুবা খাতুন, ওকে, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, চিকুনগুনিয়া রোগটি কিসের মাধ্যমে ছড়ায়? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে বেশ কটা মশার নাম আপনাদের দেওয়া আছে, এডিস মশা, তারপর হচ্ছে আমাদের অ্যানোফিলিস মশা, মাছি নাকি ইঁদুর। সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে আছে, দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। চিকুনগুনিয়া রোগটি, আচ্ছা একটু কথা বলেন তো, কোন রোগকে হাড় ভাঙ্গা জ্বর বলা হয়? সবাই একটু সবার কাছ থেকে কমেন্ট জানেন, কোশ্চেনটা বুঝেন। কোন রোগকে হাড় ভাঙ্গা জ্বর বলা হয়? আমরা কিন্তু সবাই জানি ডেঙ্গু যে আছে, সে ডেঙ্গুকে আমরা কি বলবো বলেন তো? হাড় ভাঙ্গা জ্বর বলি। আর বলেন তো কোন রোগটাকে ল্যাংড়া রোগ বলা হয়? ল্যাংড়া রোগ বলা হয়, চিকুনগুনিয়াকে ল্যাংড়া রোগ বলা হয়। কেন চিকুনগুনিয়াকে ল্যাংড়া রোগ বলবো? কারণ চিকুনগুনিয়া হলে আমাদের হাড়ে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, এবং চিকুনগুনিয়াকে আমরা কি রোগ বলি? ল্যাংড়া রোগ বলি। তো এবং মাথা রাখবেন, এই যে এই ডেঙ্গু, চিকুনগুনিয়া সবগুলাই কিন্তু কিসের মাধ্যমে ছড়াচ্ছে? এডিস মশার মাধ্যমে। অনেকে আপনারা ভাববেন যে অ্যানোফিলিস, না। আজকে থেকে চোখ বন্ধ করে মাথায় রাখবেন ভাইয়েরা, আপনারা ডেঙ্গু, চিকুনগুনিয়া এই দুটোটাই কিন্তু এডিস জাতীয় মশকের কারণে হতে, দুটা জাত আলাদা কিন্তু এডিস মশকের মাধ্যমে আমাদের ছড়াচ্ছে। তাহলে চিকুনগুনিয়া রোগটি কিসের মাধ্যমে ছড়াচ্ছে? অবশ্যই অ্যান্সার হবে এডিস মশা। আমরা সবাই একটু কমেন্ট করব। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসছি। 25 নম্বর কোশ্চেনটা, নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? যে কোশ্চেনটা 41তম বিসিএস এ আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয় 2023 কোশ্চেনটা আমাদের আসছে, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2010 কোশ্চেনটা আসছে। আমি সবার কাছ থেকে কোশ্চেনটা জানতে চাচ্ছি, সবাই একটু আপনারা অ্যান্সার করবেন। দেখেন, নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? দেখেন, আমরা কিন্তু একটু যদি কথা বলি আপনাদেরকে, নিউমোনিয়া এমন একটা রোগ যেটা শ্বসনতন্ত্রে সমস্যার জন্য হয়। নিউমোনিয়া এটা কিন্তু ভাইরাস জনিত কোনো রোগ না, নিউমোনিয়া কিন্তু একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। ব্যাকটেরিয়াটা দেখতে কেমন এর উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া অনেকগুলা ক্লাসিফিকেশন আছে। সে কক্কাস হতে পারে, ব্যাসিলাস হতে পারে, স্পাইরিলাস হতে পারে, কমা হতে পারে। আমার কোশ্চেন হচ্ছে নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? কক্কাস, ব্যাসিলাস, স্পাইরিলাস নাকি কমা? অবশ্যই মাথা রাখবেন নিউমোনিয়া বানানটা কিন্তু এরকম হবে, নিউমোনিয়া। নিউমোনিয়া যে ব্যাকটেরিয়া সৃষ্টি করবে সেটাকে আমরা কি বলবো? অবশ্যই সেটাকে আমি কক্কাস বলবো। 25 অ্যান্সার কি? 25 অ্যান্সার হচ্ছে ক। ধন্যবাদ অনেককে, নূরজাহান, প্রিয়াকে ধন্যবাদ। যারা সঠিক অ্যান্সার করছে তাদেরকে ধন্যবাদ। যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করে, বেশি না, মাত্র 5 জন করে ফ্রেন্ডকে আমরা মেনশন করব। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, কোন রোগটির প্রতিষেধক ডিপিটি ভ্যাকসিন নয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নার্সিং অধিদপ্তরে 2016তে কোশ্চেনটা আসছিল, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2012তে কোশ্চেনটা আসছিল। আগে কোশ্চেনটা আমাকে বুঝতে হবে, কোশ্চেনটা কি দেওয়া আছে? কোন রোগটির প্রতিষেধক ডিপিটি ভ্যাকসিন? আচ্ছা, ডিপিটি আমাকে আগে সেটা বুঝতে হবে, ডিপিটি আসলে কি? ডিপিটি বলতে কি বোঝায়? দেখেন, ডি ফর কি? ডি ফর হচ্ছে যে ডিপথেরিয়া, ডি ফর কি? ডিপথেরিয়া। পি ফর কি? পি ফর হচ্ছে যে নিউমোনিয়া। টি ফর কি? টি ফর হচ্ছে টিটেনাস। এই ডিপিটি রোগ দ্বারা এই কয়টা রোগের আমি হচ্ছে প্রতিষেধক করতে পারি। আমার কোন রোগটি প্রতিষেধক ডিপিটি ভ্যাকসিন নয়? হ্যাঁ, ডিপথেরিয়া তো অবশ্যই নয়, এটা অ্যান্সার হবে না। নিউমোনিয়া অ্যাকশন হবে না, টিটেনাস অ্যান্সার হবে না। আপনারা একটু কমেন্ট করেন 26 অ্যান্সার কি হবে? সবার কাছ থেকে আমি কমেন্ট জানতে চাচ্ছি, বলেন 26 অ্যান্সার কি হবে? অবশ্যই 26 অ্যান্সার হবে পার্ট 2 সিস। 26 অ্যান্সার কি হবে? পার্ট 2। তার কোন রোগটি প্রতিষেধক ডিপিটি নয়? অবশ্যই অ্যান্সার কি হবে? পার্ট 2 সিস। কি হবে? পার্ট 2 সিস। ঠিক আছে,
ওকে, ধন্যবাদ। সবাই একটু আমরা দ্রুত ফ্রেন্ডে মেনশন করব। ওকে, পরের কোশ্চেনে আমি চলে আসতেছি। দেখেন, নিউমোনিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? নিউমোনিয়া রোগে আমাদের কোন অংশ আক্রান্ত হচ্ছে? এই কোশ্চেন আমাদের 13তম শিক্ষক নিবন্ধনে আসছিল। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2013-তে কোশ্চেন আমাদের আসছিল। আমরা কিন্তু একটা কথা কিন্তু জানি, নিউমোনিয়া এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটা কি আমাদের ফুসফুসে হয় নিউমোনিয়াটা, নাকি হচ্ছে আপনার গলাতে হবে, নাকি লিভারে হবে, নাকি নাকে হবে? আমি সবার কাছ থেকে অ্যান্সারটা জানতে চাচ্ছি। নিউমোনিয়া রোগে দের কোন অংশ আক্রান্ত? গলা। কখনো নিউমোনিয়া দ্বারা গলাতে আক্রান্ত হয় না। নিউমোনিয়া কখনো লিভারে হয় না। নিউমোনিয়া কখনো নাকে হয় না। নিউমোনিয়া তাহলে কোথায় হবে? ফুসফুসে হবে। নিউমোনিয়া তাহলে কোথায় হবে? সবাই কথা বলি। ধন্যবাদ রিজবি আহমদকে, মোহাম্মদ রুবেল আহমেদকে ধন্যবাদ, তামান্না খাতুনকে ধন্যবাদ, শামিনুর রহমান শামিমকে ধন্যবাদ। ওকে, ধন্যবাদ শফিক তুহিনকেও। আমি আপনাদেরকে একটা কোশ্চেন করব, বলেন তো সবাই একটা কোশ্চেনটা বুঝবেন, দেন অ্যান্সার করবেন, দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারে। কোশ্চেনটা হলো যে ফুসফুসের আবরণীকে কি বলে? কোশ্চেনটা বুঝবেন, সবাই কমেন্ট করে জানিয়ে দেন। বলেন, ফুসফুসের আবরণীকে কি বলে? দেখি কে কমেন্ট করতে পারেন। বলেন, ফুসফুসের আবরণীকে কি বলে? অবশ্যই মাথা রাখবেন, ফুসফুসের আবরণীকে আমরা কি বলবো? প্লিউরা বলবো। ফুসফুসের আবরণীকে কি বলবো? প্লিউরা। এই কোশ্চেনটা অনেক নন ক্যাডার জবে পরীক্ষার মধ্যে আসছিল, ঠিক আছে? পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, আজকের এই ক্লাস উপলক্ষে বিশেষ সারে জব মেডিসিনে ভর্তি চলতেছে। সে ভর্তিটা কি সেটা জানার জন্য স্ক্রিনে দেখানো যে নম্বরটা, সে নম্বরে এখনই আপনারা কল বা জাস্ট হোয়াটসঅ্যাপ করেন। এখনই আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করেন। যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করেন নাই, অতি দ্রুত আমার সাথে, বেশি না মাত্র 15 জন করে ফ্রেন্ডে মেনশন করব। আজকে বারবার বলতেছি, সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ সঠিক উত্তরকারী, সর্বোচ্চ ফ্রেন্ডে মেনশনকারী এই বইটা একেবারে জিতে নিতে পারবেন। বেশি বেশি করে আমরা সঠিক উত্তর দেব, বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন করব। ওকে, পরের কোশ্চেনে আমি চলে আসতেছি। দেখেন 28 নম্বর কোশ্চেনটা, প্রতিটি কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন ও কার্বন আছে কয়টা? যে কোশ্চেনটা আমাদের কোথায় কোথায় আসছিল? 39তম বিসিএস এ আসছিল, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2019-এ আসছিল। দেখেন, কার্বন ডাই অক্সাইড আমরা মানে কি? CO2 মানে কি? কার্বন ডাই অক্সাইড, তাই না? এখানে কি দেওয়া আছে? অক্সিজেন ও কার্বন। অক্সিজেন তাহলে কয়টা আছে? অবশ্যই অক্সিজেন আমাদের দুইটা আছে। কার্বন তাহলে কয়টা আছে? একটা আছে। কোশ্চেন কি দেওয়া আছে? কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন দুইটা একটা। অবশ্যই অ্যান্সার কি হবে? দুইটা একটা। সবাই এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে আপনারা জানাই দিবেন। দেখেন, প্রতিটি কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের সংখ্যা। ধন্যবাদ, ধন্যবাদ জয়নব আক্তারকে, শান্তা শ্রাবণী ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। 29 নম্বর কোশ্চেনটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কার্বন ডাই অক্সাইডের জন্য কোনটি সঠিক? এখানে বেশ কয়েকটা অপশন আপনার জন্য দেওয়া আছে, বাট এর মধ্যে আসলে কোনটি সঠিক দেখি আপনারা কে কে সঠিক অ্যান্সার করছেন। সবাই একটু মন উদাসী, ধন্যবাদ, ধন্যবাদ। সবাই একটু আমরা সঠিক অ্যান্সার করব, সবাই একটু আমরা কি করব? সঠিক অ্যান্সার করব, সবাই সঠিক অ্যান্সার করব, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে, কার্বন ডাই অক্সাইডের জন্য কোনটি সঠিক? সবাই একটু অ্যান্সার করি। সমাজসেবা অধিদপ্তর 2021-এ কোশ্চেনটা আমাদের আসছিল, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2014-তে কোশ্চেন। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো, দেখি কি দেওয়া আছে, দেখি কি অ্যান্সার করতে পারেন। এখানে প্রথমে কি দেওয়া আছে? কালারলেস। কালারলেস কথাটার মানে কি? রংহীন। অর্ডারলেস কথাটার মানে কি? বর্ণহীন। নন ফ্লেভেবল মানে অদাহ্য। কার্বন ডাই অক্সাইড কোনটি সঠিক? এই তিনটাই কিন্তু কার্বন ডাই অক্সাইডের সাথে যায়। আমরা কিন্তু সবাই জানি কার্বন ডাই অক্সাইড একটা বর্ণহীন, একটা গন্ধহীন এবং সে নন ফ্লেভেবল মানে অদাহ্য পদার্থ। তার মানে কি? সবাই একটু অ্যান্সার করি আমরা, সবাই একটু আমরা কথা বলবো। দেখেন, তাহলে কার্বন ডাই অক্সাইডের জন্য কোনটি সঠিক? হ্যাঁ, অবশ্যই অ্যান্সার হবে অল অফ দিস, সবগুলোই আমাদের সঠিক। কার্বন ডাই অক্সাইডের কোনটি সঠিক? সবগুলো সঠিক। ধন্যবাদ তমা আক্তারকে, লিজা আক্তারকে ধন্যবাদ, মোহাম্মদ রেজওয়ান আলীকে, সবাই ধন্যবাদ। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসছি। 30 নম্বর কোশ্চেনটা। কোশ্চেনে কি দেওয়া আছে? শুষ্ক বরফ তৈরিতে কি গ্যাস ব্যবহৃত হয়? কোশ্চেনটা কোথায় আসছিল? 40তম বিসিএস এ আসছে এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2017-তে। ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসকে, ধন্যবাদ শান্তা শ্রাবণীকে, রিজবি আহমদকে ধন্যবাদ। দেখেন, শুষ্ক বরফ আমরা কিন্তু সবাই জানি, শুষ্ক বরফকে আমি কি বলবো? ড্রাই আইস বলবো। ভালো কথা। এই শুষ্ক বরফ তৈরির জন্য
কোন গ্যাসটা ব্যবহৃত হয়? অ্যামোনিয়া? অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত হয় না। মিথেন গ্যাস ব্যবহৃত হয় না। নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয় না। আপনারাই বলেন, আপনারাই বলেন। শুষ্ক বরফ, শুষ্ক বরফ, শুষ্ক বরফের জন্য কোন গ্যাস ব্যবহৃত হচ্ছে? সবাই কথা বলেন। শুষ্ক বরফের জন্য কোন গ্যাস ব্যবহৃত? অবশ্যই মাথায় রাখবেন, শুষ্ক বরফের জন্য যে গ্যাস ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ধন্যবাদ। সবার আগে অ্যান্সার করেছেন আয়েশা সিদ্দিকা আশা, ফাতেমা আক্তার, এআর রাবেকা সিদ্দিকা, হিমেল খান। ধন্যবাদ। ওকে, তাহলে শুষ্ক বরফ তৈরিতে কি গ্যাস ব্যবহৃত হচ্ছে? অবশ্যই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ব্যবহৃত হচ্ছে। পরের কোশ্চেনে আমি চলে আসতেছি। দেখেন, নিচের কোনটি শুষ্ক বরফের উপাদান? নিচের কোনটি শুষ্ক বরফের উপাদান? কি আছে? জনস্বাস্থ্য অধিদপ্তর 2023 কোশ্চেনটা আমাদের আসছে, এবং কি আসতেছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2022 কোশ্চেন আমাদের আসছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2022 কোশ্চেন আমাদের আসছে। সবাই একটু কথা বলি। নিচের কোনটি শুষ্ক বরফের উপাদান? পানি? কখনোই পানি শুষ্ক বরফ উপাদান না। অ্যামোনিয়া? না। এ নামে কোনো যৌগ নাই। তাহলে শুষ্ক বরফ উপাদানটা কি? অবশ্যই মাথা রাখবেন, শুষ্ক বরফ উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড। শুষ্ক বরফ উপাদানটা কি বলছে? কার্বন। ধন্যবাদ উর্মি সুলতানা রূপা, মেহেদি হাসান জোহাকে। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ। ওকে, তাহলে নিচের কোনটি শুষ্ক বরফ উপাদান? কার্বন ডাই অক্সাইড হচ্ছে শুষ্ক বরফের উপাদান। ওকে, পরের কোশ্চেন আমি যদি চলে আসতেছি, সবাই অ্যান্সার করব। কোন গ্যাসটা আসলে অ্যাসিড ধর্মী? সবাই একটু কথা বলবেন, কোন গ্যাস অ্যাসিড ধর্মী? এই কোশ্চেনটা কোথায় আসছে? এই কোশ্চেনটা আমাদের আবহাওয়া অধিদপ্তর 2023 কোশ্চেনটা আসছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2019 কোশ্চেনটা আসছে। সবাই একটু আমরা অ্যান্সার করব, দেখি কে শেষ সময় সর্বোচ্চ সংখ্যক ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারে। কোন গ্যাস অ্যাসিড ধর্মী? চারটা অপশন আছে। কি আছে দেখেন, কার্বন ডাই অক্সাইড, নাকি কার্বন মনোক্সাইড, নাকি নাইট্রোজেন, নাকি হচ্ছে আমাদের হাইড্রোজেন। চারটাই গ্যাস। এর মধ্যে অ্যাসিড ধর্মী কোনটা? দেখেন, কার্বন মনোক্সাইড একটা খাদ ধর্মী, নাইট্রোজেন হাইড্রোজেন চলে আসতেছে। অ্যাসিড ধর্মী গ্যাস কোনটা? অবশ্যই মাথা রাখবেন অ্যাসিড ধর্মী, অ্যাসিড ধর্মী। সবাই একটু কমেন্ট করবেন। অ্যাসিড ধর্মী গ্যাস হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। তাহলে 32 অ্যান্সার কি হবে? 32 অ্যান্সার হচ্ছে আমাদের ক। 32 অ্যান্সার কি হবে? 32 অ্যান্সার ক। সবাই একটু আমার সামনে, বেশি না মাত্র 10 জনকে ফ্রেন্ডে মেনশন করে দেখি কে আমার সামনে ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারেন। ওকে, ধন্যবাদ শৈলী আক্তার জাহানকে। ওকে, পরের কোশ্চেন দেখেন, কার্বন ডাই অক্সাইড কোথায় ব্যবহৃত হয়? এই কোশ্চেনটা কোথায় আসছিল? পরিসংখ্যান ব্যুরো 2023 আসছিল। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2014 আসছিল। আমি বারবার বলতেছি, আজকের এই ক্লাসের জন্য একটা বিশেষ সারে রেগুলার ব্যাচ এবং এক্সাম ব্যাচে জব মেডিসিনে ভর্তি চলতেছে। অফারটা জানার জন্য এখনই, মানে এখনই এই স্ক্রিনে দেখানো নম্বরটাতে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপ করেন বা কল করেন। ঠিক আছে, দেখেন কার্বন ডাই অক্সাইড কিসের জন্য ব্যবহৃত হচ্ছে? এখানে চারটা অপশন কিন্তু আমাদের দেওয়া আছে। আগুন নেভাতে, রকেটের জ্বালানি হিসাবে, রেফ্রিজারেটরে, নাকি অ্যামোনিয়া তৈরিতে। প্রথমে কিন্তু মাথায় রাখবেন, কার্বন ডাই অক্সাইড কিন্তু নন ফ্লেভেবল, মানে অদাহ্য পদার্থ। কার্বন ডাই অক্সাইড ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি হিসাবে ব্যবহার করি? ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আগুন নিভাতে ব্যবহার করি। কি নিভাতে ব্যবহার করি? আগুন নিভাতে ব্যবহার করি। কখনো যদি আগুন লাগে কোথায়, দেখবেন যে আমাদের অফিসে বা বিভিন্ন জায়গায় যে গ্যাসের সিলিন্ডার কথা, সেখানে কিন্তু কার্বন ডাই অক্সাইডটা কি থাকে? মজুদ থাকে। সে আগুন নেভানোর জন্য, আগুন নেভানোর জন্য কি ব্যবহার করা হয়? আমাদের কার্বন ডাই অক্সাইডটা ব্যবহার করা হয়। ধন্যবাদ মন উদাসীকে, নাসরিন সুলতানা নীরাকে ধন্যবাদ, ধন্যবাদ কাব্য কথাকে। ঠিক আছে, তো যারা এখনো পর্যন্ত ফ্রেন্ডকে মেনশন করে নাই, দ্রুত ফ্রেন্ডকে মেনশন করবেন। পরের কোশ্চেন চলে আসতেছি, কোনটি ওয়াটার গ্যাস নামে পরিচিত? দেখেন, সবাই অ্যান্সার করবো, কোনটি ওয়াটার গ্যাস নামে পরিচিত? সবাই অ্যান্সার করবো, কোনটি ওয়াটার গ্যাস নামে পরিচিত? সবাই কথা বলবেন, কোনটি ওয়াটার গ্যাস নামে পরিচিত? বলবেন কোনটি ওয়াটার গ্যাস নামে পরিচিত? যেটা কোশ্চেন আমাদের 38তম বিসিএস এ আসছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2018 কোশ্চেনটা আসছিল। কোনটি আসলে ওয়াটার গ্যাস নামে আমাদের পরিচিত? এখানে বেশ কয়টা কোশ্চেন আমাদের আসতেছে। কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড প্লাস হাইড্রোজেন, মিথেন প্লাস হাইড্রোজেন, নাকি মিথেন। আমি একটু কম্বিনেশন লিখে দিচ্ছি। হ্যাঁ, ওয়াটার গ্যাস আসলে কোনটা আমি একটু লিখি, দেখেন তো। ওয়াটার গ্যাস খুবই গুরুত্বপূর্ণ একটা গ্যাস, যেটাকে আমরা কি বলবো? ওয়াটার গ্যাস বলবো। ভালো কথা। তো এখানে কম্বিনেশন গুলো কি আছে? কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। আচ্ছা, তারপর কি আছে?
কার্বন ডাই অক্সাইড প্লাস হাইড্রোজেন, ভালো কথা। তারপর কি আছে, মিথেন প্লাস হাইড্রোজেন, তারপর কি আছে, মিথেন প্লাস হলো পানি। তো কার কম্বিনেশন হচ্ছে আমাদের আসলে ওয়াটার গ্যাস? অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদেরকে। ধন্যবাদ আমেনা তালুকদারকে, সবার আগে আপনি অ্যান্সার করেছেন কার্বন মনোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন। কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন হচ্ছে আমাদের ওয়াটার গ্যাস। ধন্যবাদ আল হাবিব জিসান, রাবে ইসলাম রাইসা, নুরজাহান প্রিয়া, উত্তম দেব। তো বেশি না, আমার সামনে এখনই 15 জন করে ফ্রেন্ডে মেনশন করেন। আজকের ক্লাসগুলো বিশেষ ছাড়ে রেগুলার ব্যাচ এবং এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে। তো যা ভর্তি অফারটা কি সেটা জানার জন্য এই জব মিনিস্টারের স্ক্রিন দেখানো এখনই আপনারা হোয়াটসঅ্যাপ করেন। ওকে, পরের কোশ্চেন চলে আসতেছি, কোনটিকে নীরব ঘাতক বলা হয়? যেটা 40তম বিসিএস এ আসছে, যেটা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 22 কোশ্চেনটা আসছে। 4টা অপশন দেওয়া আছে, বলেন সবাই কোনটিকে আমি নীরব ঘাতক বলবো? কোনটিকে নীরব, 4টা অপশন আছে, কি আছে? কার্বন মনোক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নাকি অ্যামোনিয়া? এগুলোকে প্রত্যেকটা টার্ম গুলো কিন্তু আপনাকে জানতে হবে। এটাকে কি বলছি? কার্বন মনোক্সাইড। কি বলছি? কার্বন মনোক্সাইড। এটা কি সালফার ডাইঅক্সাইড? এটা কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট? এটা কি অ্যামোনিয়া? তাহলে কি বলছে? নীরব ঘাতক। নীরব ঘাতক কাকে বলবো ভাইয়া? নীরব ঘাতক আমি কার্বন মনোক্সাইড কে বলবো। নীরব ঘাতক আমি কাকে বলবো? ধন্যবাদ উম্মে সুমাইয়াকে। নীরব ঘাতক আমি কাকে বলবো? কার্বন মনোক্সাইড কে কি বলবো? নীরব ঘাতক বলবো। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেনে আমি চলে আসতেছি, সবাই অ্যান্সার করবেন। ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি? এটা পারা উচিত সবারই, সবারই পারা উচিত। আচ্ছা, অনেকে বলছে কার্বন মনোক্সাইড। দেখেন কার্বন মনোক্সাইড, দেখেন যেটা বলতেছিলাম দেখেন পরের কোশ্চেন কি দিছি, পরের কোশ্চেন সবাই আনসার করো। ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি বলেন? ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি? সবাই কথা বলবেন, বলেন ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি? সবার কাছ থেকে অ্যান্সার জানতে যাচ্ছে, বলেন। ওয়াটার, আমি কিন্তু বারবার বলছিলাম ওয়াটার গ্যাসের উপাদানগুলো হচ্ছে যে হাইড্রোজেন প্লাস কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে ওয়াটার গ্যাস। ঠিক আছে, এটা কি হাইড্রোজেন প্লাস অক্সিজেন? না, হাইড্রোজেন প্লাস অক্সিজেন পানি হচ্ছে। হাইড্রোজেন প্লাস হলো কার্বন ডাই অক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড হচ্ছে। হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন মিলে অ্যামোনিয়া হচ্ছে। ঠিক আছে, দেখেন ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি? সবাই কথা বলি। ওয়াটার গ্যাসের উপাদানগুলো হচ্ছে যে হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড। 37 অ্যান্সার কত? সবাই কথা বলবেন। 37 কত? দেখি শেষ সময় মাত্র 15 জন করে ফ্রেন্ডে মেনশন করব। আজকের এই ক্লাসটা উপলক্ষে বিশেষ ছাড়ে জব মিনিস্টার রেগুলার ব্যাচে এবং এক্সাম ব্যাচে ভর্তি চলছে। সে অফারটা কি জানার জন্য এখনই স্ক্রিনে দেখানো যে নম্বরটাতে আপনারা এখনই হোয়াটসঅ্যাপ বা কল করেন। এবং আজকে সর্বোচ্চ শেয়ারকারী যে আছে, সর্বোচ্চ ফ্রেন্ডে মেনশনকারী, এই বইটা একেবারে ফ্রি পেয়ে যাবেন। তো যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করেন নাই, এখন দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করব। ওকে, পরের কোশ্চেনে চলে আসতেছি। কোশ্চেনটা দেখেন দেওয়া আছে, জি এর মান কোথায় সর্বাধিক? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আমাদের 41তম বিসিএস এ আসছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2022 কোশ্চেনটা আসছে। আমরা সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করব। ধন্যবাদ তামান্না খাতুনকে। দেখেন জি এর মান, জি মানে কি? অভিকর্ষ ত্বরণকে আমরা কি বলবো? জি বলবো। আমরা কিন্তু সবাই জানি জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে এখানে যে কথাটা বলা আছে, জি এর মানটা কোথায় আসলে সর্বাধিক? বলেন সবাই, জি এর মানটা কোথায় সর্বাধিক? ভূকেন্দ্রে জি এর মান সর্বাধিক? না। পাহাড়ের চূড়ায়? না। বিষুব অঞ্চলে? না। তাহলে জি এর মানটা কোথায় সর্বাধিক? অবশ্যই মাথায় রাখবেন আপনারা, জি এর মানটা হচ্ছে যে মেরু অঞ্চলে হচ্ছে ভাই সর্বাধিক। সবাই একটা কথা বলি, জি এর মানটা কোথায় সর্বাধিক? ভূকেন্দ্রে জি এর মানটা কোথায় সর্বাধিক? মেরু অঞ্চলে জি এর মানটা সর্বাধিক। কোশ্চেনটা আমাদের 41তম বিসিএস এ আসছে। প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2022 কোশ্চেনটা আসছে। পরের কোশ্চেন আমি চলে যাবো 39 কোশ্চেনটা। অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন ঘটে কিসের কারণে? যে কোশ্চেনটা 38তম বিসিএস এ আসছে, যে কোশ্চেনটা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2019 কোশ্চেনটা আসছিল। মানে অভিকর্ষ ত্বরণ জি এরটা বিভিন্ন রিজনে বা বিভিন্ন কারণে আমাদের কি হয় বলেন তো? পরিবর্তন হয়। কি কি কারণে পরিবর্তন হয়? ধন্যবাদ উম্মে সুমাইয়াকে, তানিয়া হোসেনকে, মোহাম্মদ তামান্না খাতুনকে। ধন্যবাদ। যারা দ্রুত আমরা ফ্রেন্ডে মেনশন করি। দেখেন কোশ্চেনটা কি দেওয়া আছে,
অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন ঘটে। হ্যাঁ, উচ্চতর ক্রিয়ার জন্য এস এর জন্য জি এর মান পরিবর্তন ঘটে, অক্ষাংশের জন্য জি এর মান পরিবর্তন ঘটে, পৃথিবী ঘূর্ণন ক্রিয়ার জন্য জি এর মান পরিবর্তন ঘটে। তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন ঘটবে সবগুলার জন্য। আমি সবার কাছ থেকে অ্যান্সার জানতে চাচ্ছি, বেশি না, মাত্র 5 জন করে আমরা ফ্রেন্ডে এখনই ফ্রেন্ডে মেনশন করবো। দেখেন কথা কি বলছে, অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন ঘটবে উচ্চতর ক্রিয়ার জন্য, অক্ষাংশের জন্য ও পৃথিবী ঘূর্ণন ক্রিয়ার জন্য। আমাদের কি হচ্ছে বলেন তো, আমাদের একজন হচ্ছে জি এর মানটা আবার বলেন, জি এর মানটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, অভিকর্ষ জি এর মান কত? অবশ্যই সবগুলো হচ্ছে। পরের কোশ্চেন চলে 40 নম্বর কোশ্চেনটা, দেখি কি দেওয়া আছে। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? যেটা কোশ্চেনটা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কোশ্চেনটা আমাদের আসছিল। বলেন পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? সবারই পারা উচিত। দেখেন 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.6 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপর কি দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, নাকি 8.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। ধন্যবাদ ডিএম রফিকুল ইসলামকে। তাহলে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? সবাই একটু কথা বলি। পৃথিবীর কেন্দ্রে জি এর মান সব সময় হলো 0। সবাই তাহলে কমেন্ট করেন, এটা অ্যান্সার কি হবে বলেন। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত হবে বলেন। পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে 0। অ্যান্সার কি হবে? আমাদের পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে 0, তাহলে 0 আমাদের মিটার পার সেকেন্ড স্কয়ার। 40 এর অ্যান্সার হচ্ছে আমাদের গ। পরের কোশ্চেন আমি চলে আসতেছি 31 নম্বর কোশ্চেনটা। পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোন বস্তুর ত্বরণ কত? সবাই একটু কথা বলবেন, বলেন পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোন বস্তুর ত্বরণ কত? পৃথিবীর উপরে যদি মুক্তভাবে কোন বস্তু যদি পড়ে, সে বস্তুর ত্বরণটা কত হয়? যেটা জাতীয় সংসদ ইয়াতে 23-এ কোশ্চেনটা আসছিল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2022-এ কোশ্চেনটা আসছিল। সবাই একটু কথা বলবেন, সবাই একটু কথা বলবেন। পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোন বস্তু ত্বরণ কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 98 মিটার পার সেকেন্ড স্কয়ার, 0.98 মিটার পার সেকেন্ড স্কয়ার, নাকি কোনটি নয়? 98, 0.98 কখনোই হবে না। পৃথিবীর উপর কোনো একটা বস্তু যদি মুক্তভাবে পড়ে, সেখানে কোন বস্তু ত্বরণ অবশ্যই অ্যান্সার কি হবে? অবশ্যই অ্যান্সার হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 41 অ্যান্সার কি হবে? অবশ্যই 41 অ্যান্সার হচ্ছে আমাদের ক। দেখি কে কে সঠিক অ্যান্সার করেছেন। আয়েশা সিদ্দিক অ্যান্সার করেছেন, অন্নি সুলতানা রানা, ধন্যবাদ। তানিয়া হোসেনকে ধন্যবাদ। ওকে, পরের কোশ্চেন চলে আসি। দেখেন কি আছে, পানির পিএইচ এর মান কত হলে পুরোপুরি ক্ষারীয় বলা হয়? সবাই একটু কমেন্ট করবেন, বলেন পানির পিএইচ এর মান কত হলে পুরোপুরি ক্ষারীয় বলা হচ্ছে? এখানে 4টা অপশন আছে, 9, 14, 1 নাকি 7। পিএইচ এর মান কত? আচ্ছা, পিএইচ মানে কি আগে সেটা বুঝেন। পিএইচ কথাটার মানে কি? আমরা জানি যে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলবো? সবাই কথা বলি, পিএইচ বলবো। হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম পিএইচ বলবো। পিএইচ যে স্কেলটা 0 থেকে 14 পর্যন্ত পিএইচ স্কেল। যদি 0 থেকে 6 পর্যন্ত থাকে সেটা হলো অ্যাসিডিক, আর যদি 8 থেকে 14 পর্যন্ত থাকে সেটা আমাদের ক্ষারীয়, 7 হচ্ছে আমাদের কি বলেন তো নিউট্রাল। দেখেন পিএইচ এর মান কত হলো পুরোপুরি ক্ষারীয় হবে? 9 না, 1 তো অ্যাসিডিক, 7 তো নিউট্রাল। কত হলে? 14 হলে। কত হলে? 14 হলে। ধন্যবাদ রাবিয়া সিকদারকে। দেখি কি শেষ সময় দ্রুত ফ্রেন্ডে মেনশন করতে পারেন। পরের কোশ্চেন 43 নম্বর কোশ্চেন দেখেন কি দেওয়া আছে। কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড? সবাই একটু কথা বলবেন, কোনটি সবচাইতে শক্তিশালী অ্যাসিড? কোনটি আমাদের সবচাইতে শক্তিশালী অ্যাসিড? স্বাস্থ্য মন্ত্রণালয়ে 2023-এ কোশ্চেনটা আসছিল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2013-তে কোশ্চেনটা আসছিল। দেখি কি অ্যান্সার করতে পারেন। কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। দেখি কে এই কোশ্চেনের অ্যান্সার করতে পারেন। পিএইচ এর মান 2 হলে, পিএইচ এর মান 5 হলে, পিএইচ এর মান 8 হলে, নাকি পিএইচ এর মান 10 হলে? কোনটি হলে সবচাইতে শক্তিশালী অ্যাসিড? দেখেন আমরা কিন্তু সবচাইতে শক্তিশালী অ্যাসিড পিএইচ এর মান কত আছে? 2 যদি হয় আমি বুঝতে পারতেছি এটা শক্তিশালী। কোশ্চেন করতে পারেন পিএইচ এর মান 2 কার? অবশ্যই মাথায় রাখবেন HCl মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত? সবাই একটা কথা বলি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কিন্তু 2। অনেক সময় পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় রক্ত যে আছে
রক্তের পিএইচ কত? অবশ্যই মাথায় রাখবেন রক্তের পিএইচ হলো 7.35 থেকে 7.45 রক্তের পিএইচ। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় ত্বকের পিএইচ কত? ত্বকের পিএইচ হলো 6.5 থেকে 6.8 হলো ত্বকের পিএইচ। তাহলে কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড? অবশ্যই পিএইচ এর মধ্যে 2 হয়, সেটা হচ্ছে আমাদের শক্তি। ধন্যবাদ অন্নি সুলতানা রূপাকে। ওকে, পরের কোশ্চেন আমি চলে 44 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? ক্ষারীয় মাটির পিএইচ কত? দেখেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্ষারীয় মাটির পিএইচ কত? কৃষি অধিদপ্তর 2023 আসছিল, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2014 তে আমাদের কোশ্চেনটা আসছিল। ক্ষারীয় মাটির পিএইচ কত? সবাই একটু কথা বলবো। ক্ষারীয় মাটির পিএইচ কত? সবাই কথা বলবেন। দেখেন ক্ষারীয় মাটির পিএইচ কত? আচ্ছা দেখেন পিএইচ এর মান 3 মানে অ্যাসিড, এটাও অ্যাসিড, এটা নিউট্রাল, কিন্তু ক্ষার বলছে, তার মানে পিএইচ অবশ্যই 7 এর উপরে যাবে। তাহলে ক্ষারীয় মাটির পিএইচ কত? সবাই একটু কথা বলি। ক্ষারীয় মাটির পিএইচ আছে ভাই 7 এর উপরে। ক্ষারীয় মাটির পিএইচ কত? সবাই একটু কথা বলি। 7 এর উপরে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ হাফিজা জান্নাত। ওকে, ঠিক আছে। পরের কোশ্চেন চলে আসতেছি, পিএইচ স্কেলের বিস্তৃতি কত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, সবারই পারা উচিত, কিন্তু সবাই একটু কথা বলবেন। পিএইচ স্কেলের বিস্তৃতি কত? পিএইচ স্কেলের বিস্তৃতি কত? শিক্ষা অধিদপ্তরে 2022 কোশ্চেনটা আসছে, স্বরাষ্ট্র অধিদপ্তর 2023 কোশ্চেনটা আসছে, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2007 কোশ্চেনটা আসছে, 2016টা কোশ্চেন। পিএইচ স্কেলের বিস্তৃতি 7 থেকে 100, 6 থেকে 12, 0 থেকে 7 নাকি 0 থেকে 14? আমি আপনাদের কাছ থেকে কমেন্টটা জানতে চাচ্ছি, বলেন। পিএইচ, ধন্যবাদ বৃষ্টি সরকারকে, আপনি সবার আগে আনসার করছেন। হ্যাঁ, পিএইচ স্কেলের বিস্তৃতি হলো 0 থেকে শুরু করে 14 পর্যন্ত হচ্ছে আমাদের পিএইচ যে স্কেল আছে, সেই পিএইচ স্কেলের রেঞ্জ। পিএইচ স্কেল, ধন্যবাদ উম্মে সামিয়াকে। তাহলে বিস্তৃতি কত? 0 থেকে 14। অবশ্যই অ্যান্সার কি হবে? 0 থেকে 14। ঠিক আছে, আজকে 45টা কোশ্চেন নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি। আমি এতটুকু বলবো, সামনে যে পরীক্ষাটা আছে ইনশাআল্লাহ এই টাইপের কোশ্চেন আমাদের প্রশ্নের মধ্যে আসবে। তো আজকের এই ক্লাসটা আপনাদের কতটুকু হেল্পফুল হলো, কে কতটুকু জানতে পারলেন, কার কত ভালো লাগলো, কেমন লাগলো, সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন। সবাই দ্রুত একটু কমেন্ট করে জানাই দেন। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দিবেন। সবাই দ্রুত একটু কমেন্ট করবেন। কারো কোনো কোশ্চেন থাকলে তো কোশ্চেন করেন। ওকে, ধন্যবাদ উম্মে সুমাইয়াকে, শফিকুল ইসলামকে ধন্যবাদ। সবাই একটু আমরা কমেন্ট করে জানাই দিব। ওকে, ধন্যবাদ তাহির ইসলাম খানকে। ওকে, ধন্যবাদ আফসানা মিমকে, অনেক ভালো। ওকে আফসানা, ওকে ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে জানাতুল ফেরদৌসকে। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে অন্তরা ইসলামকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, কিভাবে পড়বো কোশ্চেন করতে পারেন। আমি এতটুকু বলবো, সেটা আজকের ক্লাস উপলক্ষে বিশেষ সারে আমাদের ভর্তি চলতেছে এক্সাম ব্যাচে এবং রেগুলার ব্যাচে। সে ভর্তি অফারটা কি সেটা জানার জন্য স্ক্রিনে দেখানো নম্বরটা এখনই আপনারা যারা হোয়াটসঅ্যাপ করেন, এখনই হোয়াটসঅ্যাপ করে যে অফারটা আছে সে অফারটা আপনারা জেনে নেন। ধন্যবাদ, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ, অনেক উপকৃত, চমৎকার, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এতটুকু বলবো ভাই, পড়াশোনা করেন, পড়াশোনা কোনো বিকল্প নাই, পরিশ্রমের কোনো বিকল্প নাই। আপনাদেরকে একটাই আপনাদের মনে ঠিক থাকে, সেটা হচ্ছে আপনাদেরকে একটা সরকারি চাকরি পেতে হবে। এই তিক নিয়ে থাকেন, জব মেডিসিন আপনাদের সাথে আছে, অবশ্যই আপনাদের সামনে থাকবে। ঠিক আছে, ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসতেছে কি? আচ্ছা, তো আচ্ছা আমি এখন হচ্ছে আজকে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী যে আছে তার নামটা আমি একটু শেয়ার করব। ঠিক আছে, সর্বোচ্চ যে শেয়ারকারী, কে সর্বোচ্চ শেয়ারকারী হতে পারে গেস করেন তো। সর্বোচ্চ শেয়ারকারী হচ্ছে হাফিজা জান্নাত ওয়াহিদা। আমি আবার বলতেছি, আজকের ক্লাসের সর্বোচ্চ শেয়ারকারী ব্যক্তি হচ্ছে হাফিজা
জান্নাত ওয়াহিদা, ধন্যবাদ হাফিজা জান্নাত ওয়াহিদা আমাদের জব ফিনিশিং সাথে থাকার জন্য, ক্লাসে শেয়ার করার জন্য। এবং আজকের এই ক্লাসের সর্বোচ্চ যে মেনশনকারী হচ্ছে মোহাম্মদ শারাফাত হোসেন। আমরা বলতেছি আজকের এই ক্লাসটা সর্বোচ্চ যে মেনশন করেছে ফ্রেন্ডেরকে তার নাম হচ্ছে মোহাম্মদ শারাফাত হোসেন, ঠিক আছে। আচ্ছা, আজকের এই ক্লাসটা উপলক্ষে জাস্ট এই নম্বরটাতে 01901519501 এই নম্বরটাতে এখনই আপনারা হোয়াটসঅ্যাপ করেন বা কল করেন। কি অফার আছে আজকে আপনাদের পাপ্পু স্যারের ক্লাস উপলক্ষে, শুধুমাত্র পাপ্পু স্যারের ক্লাস উপলক্ষে বিশেষ একটা অফার দিতে যাচ্ছে জব মেডিসিন। সে অফারটা কি জানার জন্য এই নম্বরটাতে এখনই আপনারা হোয়াটসঅ্যাপ করেন। এখনই আপনারা হোয়াটসঅ্যাপ করেন। এখনই হোয়াটসঅ্যাপ করে যে অফার, যে বিশেষ অফার আজকে ক্লাস উপলক্ষে, সে অফারগুলো কি জানার জন্য এখনই আপনারা হোয়াটসঅ্যাপ, আমি বলতেছি নম্বরটা হচ্ছে যে 01901519501। সবাই একটু আমরা আজকের ক্লাস উপলক্ষে যে অফারটা, সে অফারটা জানার জন্য সবাই একটু কমেন্ট করব, ঠিক আছে। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।